বলবো। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, আজকে আমরা আপনাদেরকে প্রথম দিকেই বলেছিলাম যে ছন্দের উপরে আমাদের ইন ডিটেলস ক্লাস হবে। তো আজকে আমরা ছন্দ শুরু করব। আচ্ছা, তার আগে একটা জিনিস, সবার প্রশ্ন আসতে পারে যে ছন্দ আমরা কেন শিখবো। আমরা চ্যান্টিং শিখতে এসেছি, ছন্দ কেন শিখবো, এরকম প্রশ্ন আসতেই পারে কারো মনে। তো দেখুন, ছন্দ কেন শিখবেন আমি তার একটা ডেমো দেখাচ্ছি জাস্ট কিরকম জিনিসটা। আচ্ছা, ধরুন আমি স্ক্রিন শেয়ার করছি, একটা জিনিস খেয়াল করুন সবাই। দেখুন, ছন্দ আমরা কেন শিখবো না, কারণ ছন্দ ডিফারেন্ট হলে সেই শ্লোকের মানে স্টাইল মিন্স সুর, পড়ার যে সুর, স্টাইল, সবকিছু চেঞ্জ হচ্ছে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, দু একটা দেখুন। ধরুন ইন্দ্রবজ্রা একটা পার্টিকুলার ছন্দ, তো এই ছন্দে যে শ্লোকটি থাকবে তার পড়ার স্টাইলে দেখুন, আমি পড়ছি জাস্ট। अर्थो हि कन्या परकीय एव तामद्य सम्प्रेष्य परिग्रहीतुः जातो ममायं विशदः प्रकामं प्रत्यर्पितन्यास ইবান্তরাত্মা। এবারে অন্য একটা ছন্দে আসুন, ধরুন মালিনী ছন্দ, একটা পার্টিকুলার শ্লোক যেটা মালিনী ছন্দে লেখা, সেটা আমি কিভাবে পড়বো। न खलु बाणः सन्निपात्योऽयमस्मिन् मृदुनिमृगशरीरे तुलराशाविवाग्निः क्व बत हरिणकानां जीवितं चातिलोलम् क्व च निशितनिपाता वज्रसाराशरास्ते। ধরুন শিখরিণী ছন্দ কিভাবে পড়বো। यदालोके सूक्ष्मं व्रजति सहसा तद्विपुलतां यदद्धाविच्छिन्नं भवति कृतसन्धानमिव तत् प्रकृत्या यद्वक्रं तदपि समरेखन्नयनयोः न मे दूरे किञ्चित् ক্ষণমপি ন পার্শ্বে রথজবা। আচ্ছা, তো প্রত্যেকে তাহলে খেয়াল করে দেখলেন যে ছন্দ ডিফারেন্ট হলে আমাদের পড়ার স্টাইল, সুর, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? এতটুকু সবার একটা ধারণা হয়ে গেছে। তো সেই কারণে আমরা একটু ছন্দ শিখবো, মানে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে একটা পার্টিকুলার ছন্দের শ্লোক কোন সুরে কোন স্টাইলে পড়তে হয় সেটা জানা, এটাই আমাদের প্রধান লক্ষ্য। তো আমি ক্লাসটা তাহলে এভাবেই করতে পারতাম যে একটা পার্টিকুলার ছন্দ নিতাম, তার একটা শ্লোক নিতাম, যেমন এখানে বললাম, আপনাদেরকে সেই সুর সেই স্টাইলটা শিখিয়ে দিতাম। তাহলে এই জিনিসটা হয়ে যেত, অনেক কম সময়ে হয়ে যেত। কিন্তু আমি চাইছি যে আপনাদের ছন্দের বিষয়ে শুধু এতটুকুই জানুন যে এই ছন্দের শ্লোক এইভাবে পড়তে হয় এই সুরে। এটার থেকে এটা তো হবে, এটা আমাদের প্রধান লক্ষ্য থাকছে। তার বাইরেও যেহেতু আমরা ছন্দ চ্যান্টিং শিখছি, সংস্কৃত শ্লোক কিভাবে পড়তে হয় শিখছি সেটা, তো তার জন্য ছন্দের বিষয়ে একটা আহ, মোটামুটি একটা ধারণা থাকা আবশ্যক। মানে ছন্দর জিনিসটা কি, বা কিভাবে আমাদের এই ছন্দ জিনিসটা কাজ করে, যেমন অন্যান্য মানে ল্যাঙ্গুয়েজও আছে সেরকম সংস্কৃতেও ছন্দের বিষয়ে একটা সামান্য ধারণা ধারণা যাতে সবার হয়, সেজন্য মানে একটু বেসিক জিনিসগুলো আমরা জানবো। ঠিক আছে? তো আমি একটা স্টাডি মেটেরিয়াল শেয়ার করছি, দেখুন। এটা একটু সবাই পড়বেন, যে কেউ একজন পড়বেন, আমরা তারপরে দেখে দেখে যাব। আচ্ছা, দেখুন কেউ একজন পড়ুন প্রথম থেকে, মানে প্রথমে স্যার বেসিক কিছু দেখতে জিনিস। পাচ্ছি না এখনো।
আপনার আপনার আচ্ছা, লোকটা স্ক্রিন বাকিটা দেখতে এবার পাচ্ছেন? এসছে, এবার এসছে। এইবার এসছে। আচ্ছা, ওকে। যে কোনো একজন পড়ুন। স্যার আমি পড়বো। পড়ুন। আমরা প্রত্যেকেই জানি বেদের 6টি অঙ্গ। 6টি বেদাঙ্গের মধ্যে একটি হলো ছন্দ। আচ্ছা, তো অক্ষর প্রত্যেকে বা জানেন বর্ণের, যে আমাদের না এটা জানতাম না, একটু এটা একটা খুব বড় ব্যাপার। আচ্ছা, বেদের যে 6টি অঙ্গ, 6টি অঙ্গের মধ্যে একটি কি? ছন্দ। ছন্দ। মানে আমরা জানি যে বেদাঙ্গ 6টি, তাই তো? 6টি হ্যাঁ বেদাঙ্গ আছে। 6টি বেদাঙ্গের মধ্যে একটি হচ্ছে ছন্দ। স্যার, বাকি 5টা কি? ঠিক মানে আছে? এটা। ও, আচ্ছা মানে বাকি 5টা হচ্ছে ম্যাডাম ওই শিক্ষা, মানে একটা শ্লোক আছে এটা নিয়ে, শিক্ষা আচ্ছা ঘ্রাণন্তু বেদস্য, মানে একটা মানে কম্পারেটিভ করে আচ্ছা জিনিসটা, মানে আচ্ছা। যদি আমরা ধরুন বেদকে হ্যাঁ যদি হ্যাঁ আমরা একটা মানব শরীর হিসাবে কল্পনা করি, তো হ্যাঁ হ্যাঁ। আমাদের মানব শরীরে যেরকম হাত, মুখ, পা, এরকম নাক ইত্যাদি, কান, এরকম করে যেরকম যদি আমরা অঙ্গগুলো দেখি। আচ্ছা, এক মিনিট একটু। আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হুম স্যার। স্যার বলবো। আচ্ছা, ওই হ্যাঁ হ্যাঁ, দেখুন ওই বেদের হচ্ছে 6টি অঙ্গ, মানে বেদাঙ্গ যেটা নিয়ে বলছিলাম। তো 6টি বেদাঙ্গ, বেদাঙ্গ মিন্স কিরকম, যে আপনার যেরকম একটা মানব শরীর, সেই মানব শরীর যেরকম অঙ্গ ছাড়া অচল, সেরকমই বেদকে যদি আমরা একটা মানব শরীর হিসেবে কল্পনা করি, সেরকম এই বেদাঙ্গ মানে এরকমই, যে বেদাঙ্গ ছাড়া বেদ অচল। মানে উইথাউট বেদাঙ্গ আপনি বেদকে, মানে বেদের কোনো, মানে বেদের সিগনিফিকেন্স বা কিছু তাৎপর্য কিন্তু কিছু থাকছে না। কেন থাকছে না? না, বেদাঙ্গ ছাড়া আপনি বেদকে পুরোপুরি বুঝতে পারবেন না। বেদাঙ্গের সাহায্য নিয়েই বেদকে বুঝতে হবে। 6টি বেদাঙ্গ হচ্ছে এরকম: শিক্ষা ঘ্রাণম তু বেদস্য, হস্তৌ কল্পোথ পঠ্যতে, মানে হস্ত মানে শিক্ষা, কল্প, নেক্সট হচ্ছে আপনার ছন্দ, জ্যোতিষ, এরকম করে আরো শিক্ষা ঘ্রাণম তু বেদস্য, হস্তৌ কল্পোথ পঠ্যতে, জ্যোতিষম আয়নম চক্ষুঃ, নিরুক্তম শ্রোত্রম উচ্যতে। নিরুক্ত মানে এইভাবে, মানে মানব শরীরের প্রত্যেকটা অঙ্গের সাথে এক একটা বেদাঙ্গের কল্পনা করা হয়েছে। মানে নিরুক্ত হচ্ছে শ্রোত্রের তুল্য। ঠিক আছে? তাহলে শিক্ষা, কল্প, জ্যোতিষ, নিরুক্ত, তারপরে আমাদের ছন্দ, 5টি হলো, তাই তো? আর একটি কি বাদ গেল? কোনটি? ধ্যান বললেন স্যার? ধ্যান হ্যাঁ, জ্ঞান বললেন? জ্ঞান একটা না না, জ্ঞান না। শিক্ষা ঘ্রাণম তু বেদস্য, হস্তৌ কল্পোথ পঠ্যতে, জ্যোতিষময়নম চক্ষুঃ, নিরুক্তম শ্রোত্রমুচ্যতে। ব্যাকরণ কি একটা অঙ্গ?
হ্যাঁ, ব্যাকরণ, সরি আমি ব্যাকরণটাই ভুলে যাচ্ছি। আচ্ছা, তাহলে ব্যাকরণ হচ্ছে মুখ্য অঙ্গ, সরি, মুখম ব্যাকরণম স্মৃতম, মানে ব্যাকরণ হচ্ছে প্রধান। ঠিক আছে, তো এই 6টি হচ্ছে বেদাঙ্গ, মানে এগুলির সাহায্য নিয়েই আমরা একটা বেদকে পুরোপুরি কমপ্লিটলি বুঝতে পারবো, মানে বেদকে আমরা কমপ্লিটলি বুঝতে পারবো বেদাঙ্গের সাহায্য নিয়েই। যেমন আমাদের মানব শরীরের হচ্ছে চোখ, কান, নাক, এই প্রত্যেকটি অঙ্গের সাহায্য নিয়েই একটা মানব শরীর কমপ্লিশন লাভ করে, মানে তার পরিপূর্ণতা একটা মানব শরীরের, সেরকমই এই 6টি বেদাঙ্গ নিয়েই বেদের পরিপূর্ণতা। যেমন মানব শরীরে যেরকম কোনো একটি অঙ্গ না থাকলে সেই মানব শরীর যেমন পরিপূর্ণ না, সেরকমই 6টি বেদাঙ্গের মধ্যে কোনো একটি বেদাঙ্গের বিষয়ে না জানলে, আপনি 5টি বেদাঙ্গ জানেন, একটি বেদাঙ্গের বিষয়ে জানেন না, তাহলে সেরকমই বেদের সম্পূর্ণতা হবে না, মানে বেদের সম্পূর্ণ জ্ঞান আপনি লাভ করতে পারবেন না, কি তাৎপর্য। আচ্ছা, এবারে আমরা ছন্দ বলতে কি জিনিসটা দেখি। আচ্ছা, ছন্দ বলতে আমরা আমাদের এমনি বাংলা, ইংরেজি, এখানে তো দেখেছি ইংরেজিতে যেমন মিটার, বাংলাতেও ছন্দ আমরা জানি। ছন্দ মিন্স আমরা মানে আমাদের নিজের মাতৃভাষাতে আমরা কি বুঝি? ছন্দ মানে একটা নির্দিষ্ট ক্রমে সাজানো, তাই তো? মানে একটা কবিতা, বাংলা কবিতা, সেই কবিতার যে অর্থটা, মানে যেটা আমি প্রকাশ করতে চাইছি, আমার যে মনের ভাব, সেটা আমি গদ্যের আকারে লিখতে পারি, ইট মিনস সেন্টেন্সের থ্রুতে লিখতে পারি, অথবা সেটাকে আমি পদ্যের আকারে লিখতে পারি, কবিতার আকারে লিখতে পারি, একই মনের ভাবটাকে। তাহলে সেই একই মনের ভাব, সেটাকে গদ্যের আকারে লিখছি মানে সেখানে কোনো ছন্দ নেই, তাই তো? আর যদি সেটাকে আমরা কবিতার আকারে দিচ্ছি, তাহলে সেখানে ছন্দ আছে। আমরা আমাদের সাধারণ ধারণাতে ব্যবহারটা এরকমই বলি, এরকমই ব্যবহার করি, তাই তো? যে সেটাকে যদি আমরা একটা বাক্যের আকারে লিখি, তখন সেখানে ছন্দ নেই, আর একটা পদ্যের রূপ দিলে সেখানে ছন্দ আছে, তাই তো? অর্থাৎ সেই একই মনের ভাব সেটা একটা পদ্যের রূপ কিভাবে নিচ্ছে, ওখানে আমি ছন্দ অ্যাড করছি বলে। বাক্য কখন? যেখানে ছন্দ নেই। উইথাউট ছন্দ সেটা একটা সেন্টেন্স, আর উইথ ছন্দ সেটা একটা পদ্য বা একটা শ্লোক। ঠিক আছে, তাহলে ছন্দ জিনিসটা কি? ছন্দ হচ্ছে একটা পার্টিকুলার ক্রম, একটা নির্দিষ্ট ক্রম। কিসের ক্রম? অক্ষর বা বর্ণের একটা নির্দিষ্ট ক্রম, মানে সেই একই মনের ভাব, সেটাকে আমি ঠিক ঠিক শব্দ, ঠিক ঠিক বর্ণ একটা নির্দিষ্ট ক্রমে সাজালে সেটা একটা পদ্যের রূপ নেবে, তাই তো? আর ওটা আমি র্যান্ডম জাস্ট একটা বাক্যের আকারে বলে দিলে ওটার কবিতার রূপ নিচ্ছে না বা পদ্যের রূপ নিচ্ছে না, কিন্তু একটা নির্দিষ্ট ক্রমে সাজালে তবেই সেটা একটা কবিতার আকার নেবে, তাই তো? এটাই ছন্দ, এটাই। তাহলে ছন্দ তাহলে কি? অক্ষর বা বর্ণের একটা নির্দিষ্ট ক্রম, অক্ষর বা বর্ণকে নির্দিষ্ট ক্রমে সাজানো, সেটাই ছন্দ। ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, তারপরে পড়ুন। বলুন। হ্যাঁ, অক্ষর বা বর্ণের একটি বিশেষ আচ্ছা, বিন্যাস একটু বা ওয়েট করুন ক্রম যা ম্যাডাম, আমাদের গৌরববাবু কিছুটা বলছেন, হ্যাঁ বলছিলাম, বলুন। আপনি যে শ্লোকগুলো পড়লেন এখন, এটা শুনে তো মনে হলো যে আপনি সুরগুলো আলাদা করলেন। তাহলে সুর আর ছন্দ কি একই নাকি? না না, সুর আর ছন্দ একই না, সুর আর ছন্দ একদমই একই না। আচ্ছা, মানে আপনি যে শ্লোকগুলো পড়লেন, ওটা তো মানে শুনে মনে হলো যে সুরগুলো আলাদা প্রত্যেকটা। হ্যাঁ, না, সুর আলাদা, ছন্দ আলাদা, কিন্তু এটাকে এখানে কোনো কনফিউশন থাকা উচিত না যে সুর আর ছন্দ একই, মানে এরকম ব্যাপারটা একদমই না। ঠিক আছে, ওটা আমাদের আরো পরে ক্লিয়ার হবে, তবে এতটুকু ধারণা সবার থাক যে সুর আর ছন্দ একই না। ঠিক আছে স্যার। আচ্ছা, নেক্সট ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার, অক্ষর বা বর্ণের একটি বিশেষ বিন্যাস বা ক্রম যা আমাদেরকে আনন্দ প্রদান করে, তাই ছন্দ। এবারে ছন্দ এই জিনিসটা যদি আমরা কি বলবো, ডিরাইভেশন মানে ব্যুৎপত্তি বা বিগ্রহ যাই বলি, মানে এই শব্দের এই শব্দটা কিভাবে তৈরি হয়েছে তার উপরে যদি ভিত্তি করে বলি, এটার একটা ডেফিনেশন দেখি,
ছন্দ শব্দটা এসছে ছদি ধাতু তার মানে আহ্লাদন, ঠিক আছে, আহ্লাদন অর্থ মানে আনন্দ দেওয়া অর্থ, ঠিক আছে। ছদি আহ্লাদনে মানে আনন্দ দেওয়া, এইরকম একটা অর্থ, মানে এইরকম অর্থে একটা ধাতু আছে, সেই ধাতু থেকে ছন্দ শব্দ এসছে। অর্থাৎ আমাদেরকে যদি তাই জন্য বললাম যে যদি আমরা ছন্দের ডেফিনেশনে আমরা ছন্দ শব্দের যে তৈরি হওয়া, ছন্দ শব্দ কিভাবে এসছে তার ভিত্তিতে যদি আমরা ছন্দের একটা ডেফিনেশন দেখি, সেখানে আমাদেরকে আনন্দ দেয় এটাকে অ্যাড করতে হবে, যেটি আমাদেরকে আনন্দ প্রদান করে। আপনারা খেয়াল করে দেখবেন যে মনের ভাব একই, একই মনের ভাব, সেটাকে গদ্যের আকারে বলছি এবং সেটাকে পদ্যের আকারে বলছি। যখন সেটাকে পদ্যের আকারে বলছি, সেটা আমাদের যেন একটা এক্সট্রা একটা আনন্দ দিচ্ছে, মানে সেখানে এক্সট্রা কিছু একটা আছে, একটা আনন্দ, চমৎকার কিছু একটা আছে, তাই না? মানে আমি একটা জাস্ট বাক্যের আকারে বললাম, সেটাতে যতটা না আহ্লাদিত হলাম, সেটাকে যদি আমি একটা পদ্যের রূপ দিয়ে, একটা শ্লোকের রূপ দিয়ে বলি, তাহলে সেটা যেন আরো বেশি আনন্দকর, তাই না? ওই জন্য ছন্দের ডেফিনেশনে কি বলা হচ্ছে যে এটা তো আছেই যে অক্ষর বা বর্ণের একটা নির্দিষ্ট ক্রম, সেটাকেই ছন্দ বলছি, তার সাথে আর একটা সেখানে ডেফিনেশন আর একটা জিনিস অ্যাড করা হচ্ছে কি, এবং যেটা আমাদেরকে আনন্দ প্রদান করে। তাহলে ছন্দ বলতে অক্ষর বা বর্ণের একটা নির্দিষ্ট ক্রম যেটা আমাদেরকে আনন্দ প্রদান করে, সেটাই ছন্দ। ঠিক আছে। স্যার বলবো? হ্যাঁ। নেক্সট, এবারে আহ, তারপরে কি আছে, তারপরে হচ্ছে কিছু পারিভাষিক শব্দ। আচ্ছা, পারিভাষিক শব্দ মানে হচ্ছে প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা সাবজেক্টের দেখবেন কিছু নিজস্ব শব্দ আছে। নিজস্ব শব্দ বলতে মানে ওই পার্টিকুলার সাবজেক্টের জন্য কয়েকটি শব্দের, কয়েকটি শব্দ একটা নির্দিষ্ট অর্থ বহন করে চলে। মানে আপনি যখন ওই সাবজেক্ট পড়তে যাচ্ছেন, আপনাকে ওই সাবজেক্ট পড়ার জন্য ওই কয়েকটা পার্টিকুলার শব্দের ওই মানে ওই সাবজেক্টের জন্য যে অর্থ বলা আছে, যে ওই ওই শব্দের এটাই অর্থ, সেই অর্থটাকে ধরে নিয়েই পড়তে হবে। আপনি অন্য কোথাও ওই শব্দের অন্য অর্থ পড়েছেন, সেই অর্থটাকে ওখানে মানে ওই অর্থেই ওই শব্দটাকে ব্যবহার করে ওই সাবজেক্ট পড়বেন, তাহলে সেটা হবে না। অর্থাৎ সেখানে কি একটা নির্দিষ্ট সাবজেক্টের জন্য কিছু পার্টিকুলার শব্দ আছে যার অর্থটা ফিক্সড, মানে ওই অর্থেই ওই শব্দটাকে ধরে নিয়ে চলতে হবে। এইরকম শব্দগুলোকে আমরা কি বলবো? পারিভাষিক শব্দ বা টেকনিক্যাল টার্ম। যেমন আমি আমাদের ব্যাকরণ থেকে একটা এক্সাম্পল দিচ্ছি। ব্যাকরণে যেমন গুণ, গুণ বলতে আমরা কি বুঝি ব্যাকরণে? ব্যাকরণে গুণ বলতে আমাদের অকার, একার এবং ওকার, এই যে তিনটি বর্ণ আছে, এই যে তিনটি স্বরবর্ণ আছে, এই তিনটি স্বরবর্ণের নাম হচ্ছে গুণ। তাহলে ব্যাকরণে আপনি যেখানে যেখানে গুণ শব্দ দেখবেন, সেখানে আপনাকে যদি বলা হয় যে গুণ হবে, তার মানে কি হবে? অকার, একার এবং ওকার হবে। কিন্তু গুণ শব্দের আমাদের দৈনন্দিন জীবনে গুণ শব্দের ব্যবহার আমরা কোন অর্থে করি? কোয়ালিটি, তাই তো? এই অর্থ বোঝাতে করি। এখন ব্যাকরণে যেখানে যেখানে গুণ হবে, সেখানে যদি আমরা এরকম বলি কোয়ালিটি হবে, মানে জিনিসটাতে একটু কম গুণ ছিল, মানে একটু কোয়ালিফিকেশন সেখানে কম ছিল, সেখানে আরো কোয়ালিটি অ্যাড করতে হবে। এইরকম যদি আমরা বলি, তাহলে কি সেটা ঠিক হবে ব্যাকরণের জন্য? সেটা ঠিক না। তাহলে ব্যাকরণ যখন আপনি পড়ছেন, তখন গুণ হবে, তার মানে হচ্ছে অকার, একার এবং ওকার হবে। অর্থাৎ গুণ শব্দের অর্থ ওখানে কি? অকার, একার এবং ওকার। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে গুণ শব্দের অর্থ কি? কোয়ালিটি। তাহলে সেই অর্থটা ওখানে ধরে নিয়ে চললে হবে না। ওখানে ওই পার্টিকুলার সাবজেক্টের জন্য গুণ শব্দের ওটাই অর্থ, আকার, একার, একার এবং ওকার। তাই জন্য গুণ এটি একটি ব্যাকরণের দৃষ্টিতে একটা পারিভাষিক শব্দ বা একটা টেকনিক্যাল টার্ম। ঠিক আছে, তাহলে পারিভাষিক শব্দ জিনিসটা বোঝা গেছে। তো এবারে যে কোনো সাবজেক্টই পড়তে যান, সেই সাবজেক্টের পারিভাষিক শব্দগুলোর জ্ঞান অবশ্যই থাকা প্রয়োজন, তাছাড়া সেই সাবজেক্ট আমরা পড়তে পারবো না, তাই তো? এই জিনিসটা স্পষ্ট হয়েছে সবার? হ্যাঁ স্যার। তাই জন্য আমরা যখন ছন্দ শিখতে যাচ্ছি, মানে ছন্দের কিছু পারিভাষিক শব্দ সেটা আমরা দেখব। আচ্ছা ম্যাডাম বলুন। পদ্য বা শ্লোক
ছন্দবদ্ধ কাব্য হলো শ্লোক বা পদ্য। আচ্ছা, এটা স্পষ্ট বোঝা গেছে। মানে শ্লোক বা পদ্য কখন একটা মনের ভাব সেটা শ্লোক বা পদ্যের আকার কখন নিচ্ছে, যখন সেটাকে আমরা ছন্দে লিখছি তখন সেটা পদ্য বা শ্লোকের আকার নিচ্ছে। যখন ছন্দে লিখছি না তার মানে সেটা গদ্যের আকার নিয়েছে। আচ্ছা, নেক্সট। পাদ প্রত্যেকটি পদ্য বা শ্লোককে 4টি অংশে বিভক্ত করা যায়, এক একটি অংশকে পাদ বলা হয়। আচ্ছা, এটা আমি আগেও বলা হয়েছে অনেকবার যে আমরা যে কোনো শ্লোককে যদি 4টি সমান অংশে ভাগ করি তাহলে এক একটা অংশকে আমরা কি বলবো, পাদ। তাহলে পাদ হচ্ছে একটা পারিভাষিক শব্দ, ছন্দের পার্সপেক্টিভে একটা পারিভাষিক শব্দ হচ্ছে পাদ। আচ্ছা, নেক্সট। অক্ষর বা বর্ণের বিশেষ বিন্যাস বা ক্রমই হলো ছন্দ। তাই ছন্দের ক্ষেত্রে ছন্দের ক্ষেত্রে অক্ষর বা বর্ণ বলতে আমরা কি বুঝবো তা জানতে হবে। এখানে কেবল স্বরবর্ণ একটি অক্ষর বা বর্ণ বলে বিবেচিত হবে, যেমন অ, আ, ই, হ্রস্ব ই, দীর্ঘ ই ইত্যাদি কেবল স্বরবর্ণগুলি এক একটি বর্ণ বলে বিবেচিত হবে। আচ্ছা ম্যাডাম, একটু থেমে যান। হ্যাঁ, দেখুন, আমি যখন অনুষ্টুপ ছন্দের আমরা শ্লোকগুলো পড়ছিলাম, মানে গীতার শ্লোক যখন আমরা পড়ছিলাম, বারবার একটা কথা বলা হচ্ছিল যে একটি পাদে, মানে এখানে অনুষ্টুপ ছন্দের যে শ্লোকগুলো হবে সেখানে একটি শ্লোকে মোট অক্ষর সংখ্যা কতগুলি হবে, কি বলা হয়েছিল? 32, তাই তো? 32টি, একটি শ্লোকে অক্ষর সংখ্যা 32টি। তাহলে একটি পাদে কতগুলি? 8টি, 8টি করে। তাই তো? 32 ডিভাইডেড বাই 4, তাহলে 8। একটি পাদে 8টি অক্ষর সংখ্যা। এবার আমাদের বুঝতে হবে অক্ষর বলতে এখানে কি, মানে যে একটি অক্ষর, তাহলে একটি অক্ষর মানে কতটা? তাহলে আমরা অক্ষর বলতে কি বুঝবো সেটা জানতে হবে। তাহলে অক্ষর বলতে এখানে কি, মানে আমরা তো অক্ষর মানে কি, আমাদের 8টা অক্ষর কাউন্ট করতে হবে। তাহলে 32 হোক আর 8টাই হোক, আমরা যখন অক্ষর কাউন্ট করব তাহলে আমাদের জানতে হবে যে একটা অক্ষরের অবধি কতটা, একটা অক্ষরের সীমা বলতে ঠিক কি, একটা অক্ষর মানে আমি কতটুকু অংশকে বুঝবো, তাই তো? এটা বুঝতে হবে। তাই এখানে অক্ষর বা বর্ণ বলতে আমরা কি বুঝবো, তার ভাগগুলো বলা হচ্ছে। প্রথমে কি বলা হলো, যে কেবল স্বরবর্ণ, মানে অ, আ, ই, ই ইত্যাদি, মানে কেবলমাত্র যখন স্বরবর্ণ থাকছে সেটাকে আমরা একটা অক্ষর বা একটা বর্ণ হিসেবে কাউন্ট করতে পারি। এটা হচ্ছে ফার্স্ট। নেক্সট। ম্যাডাম বলুন। হ্যাঁ, স্বরবর্ণ সহিত ব্যঞ্জনবর্ণ একটি বর্ণ বলে বিবেচিত হবে, যেমন ক মানে ক প্লাস অ, কা মানে ক প্লাস আ, ক্ষিয় মানে ক্ষিয় প্লাস অ, খা মানে ক্ষিয় প্লাস আ ইত্যাদি এক একটি অক্ষর বা বর্ণ বলে বিবেচিত হবে। আচ্ছা, এখানে দেখুন, তাহলে আমরা কি দেখলাম, একটা অক্ষর বা একটা বর্ণ বলতে আমরা ফার্স্ট কি দেখলাম, যে কেবলমাত্র স্বরবর্ণ একটা অক্ষর বা একটা বর্ণ হিসাবে কাউন্ট হতে পারে, এটা ফার্স্ট দেখলাম। কিন্তু কেবলমাত্র ব্যঞ্জন বর্ণ অর্থাৎ স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণ, সেটাকে কিন্তু আমরা অক্ষর বা বর্ণ বলে বিবেচিত করতে পারি না। তাহলে অক্ষর বা বর্ণ হিসাবে বিবেচিত হওয়ার প্রথম শর্ত কি, স্বরবর্ণ থাকতেই হবে। এবার সেই স্বরবর্ণের উপস্থিতি দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে কেবলমাত্র স্বরবর্ণ আছে, আর হয়তোবা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সাথে আছে। তাহলে অক্ষর বা বর্ণ হিসাবে বিবেচিত হওয়ার প্রথম শর্ত কি, স্বরবর্ণের থাকাটা। এবার স্বরবর্ণের থাকাটা আমরা যদি আমাদের স্থূল দৃষ্টিতে দেখি, দুভাবে সম্ভব। একটা হচ্ছে কেবল ভাবে থাকা, মানে শুধুমাত্র স্বরবর্ণ আছে, আর একটা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সাথে আছে, তাই না? এই দুই ভাবে থাকা সম্ভব। এই দুই ক্ষেত্রেই আমরা অক্ষর বলে বিবেচিত করতে পারি। অর্থাৎ যখন কেবলমাত্র স্বরবর্ণ আছে সেটাকে আমরা একটা অক্ষর বা বর্ণ বলতে পারি, আবার স্বরবর্ণ যখন ব্যঞ্জন বর্ণের সাথে আছে তখন সেটাকে, সেই টোটালটাকে, সেই সমষ্টিটাকে আমরা একটা অক্ষর বা একটা বর্ণ বলবো।
যেমন ক, ক মানে ক প্লাস অ, স্বরবর্ণ সহিত ব্যঞ্জন বর্ণ আছে, তো এটাকে আমরা একটা অক্ষর বলবো। সেরকমই কা একটা অক্ষর। ক্ষিয়কার, ক্ষিয়কার ওখানে ক্ষ অকার আছে। কেউ এমনটা মনে করবেন না যে যুক্তাক্ষর মানে দুটো অক্ষর, ঠিক আছে? যুক্তাক্ষর হলেও কি অক্ষর একটা, স্বরবর্ণের হিসাবে কাউন্ট হবে। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে মানে এই যে অক্ষর বা বর্ণ বলে বিবেচিত হওয়ার ক্ষেত্রে মানে ব্যঞ্জন বর্ণের কোনো ভূমিকা নেই, পুরোটাই স্বরবর্ণের ভূমিকা। স্বরবর্ণ থাকলে পরে তবে অক্ষর বা বর্ণ হিসেবে বিবেচিত হওয়ার প্রসঙ্গটা আসে। স্বরবর্ণের থাকাটা দুভাবে সম্ভব, একটা হচ্ছে কেবল স্বরবর্ণ আর একটা ব্যঞ্জন বর্ণের সাথে। তাহলে যুক্তাক্ষর মানে দুটো না, যুক্তাক্ষর মানে সেটাও একটা ব্যঞ্জন বর্ণ, তাহলে তার সাথে স্বরবর্ণ আছে অকার, তাহলে ক্ষিয় এটা একটা অক্ষর, সেরকমই ক্ষা এটা একটা অক্ষর। তাহলে কেবলমাত্র ব্যঞ্জন বর্ণকে আমরা অক্ষর বা বর্ণ বলে বিবেচিত করব না। প্রত্যেকে স্পষ্ট হয়েছে? অক্ষর বা বর্ণ বলতে ছন্দের পার্সপেক্টিভে কি বোঝায়? Yes, sir. No, sir. কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, নেই। আচ্ছা, এরপরে এই অক্ষর বা বর্ণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লঘু অক্ষর, একটা গুরু অক্ষর। বিষয়টা এমন কিছুই না, লঘু আর গুরু বলতে হ্রস্ব এবং দীর্ঘ। এই স্বরবর্ণ, স্বরবর্ণ যদি হ্রস্ব হয় তাহলে সেটা লঘু অক্ষর হবে, আর স্বরবর্ণ যদি দীর্ঘ হয় তাহলে সেটা গুরু অক্ষর। এবার এই স্বরবর্ণ বলতে সেটা কেবল স্বরবর্ণ হতে পারে, আর যখন ব্যঞ্জন বর্ণের সাথে অ্যাটাচড হয়ে আছে সেক্ষেত্রেও হতে পারে। জাস্ট কোন স্বরবর্ণ আছে তার উপরে ডিপেন্ড করে দুটো ভাগ। যদি হ্রস্ব স্বরবর্ণ সেটা কেবল হতে পারে, ব্যঞ্জন বর্ণের সাথে হতে পারে, তাহলে সেটাকে কি বলবো আমরা? লঘু অক্ষর। আর যদি দীর্ঘ স্বরবর্ণ হয় সেটা কেবল হতে পারে অথবা ব্যঞ্জন বর্ণের সাথে হতে পারে, সেটাকে আমরা বলবো গুরু অক্ষর। ঠিক আছে, স্পষ্ট হয়েছে সবার? আচ্ছা, এরপরে অন্য কেউ একজন পড়ুন 4 নাম্বার থেকে। পড়ুন, লঘু অক্ষর থেকে কেউ একজন পড়ুন। পড়বো? পড়ছি স্যার। পড়ুন ম্যাডাম। গুরু অক্ষর না, কেবল লঘু দীর্ঘ অক্ষর 4 নাম্বারটা। 4 নম্বর, ও লঘু অক্ষর কেবল হ্রস্ব স্বরবর্ণ লঘু অক্ষর বলে বিবেচিত হবে, যেমন অ, ই, উ, ঋ এগুলি লঘু অক্ষর। হ্রস্ব স্বরবর্ণযুক্ত ব্যঞ্জন বর্ণ ও লঘু অক্ষর বলে বিবেচিত হবে। হ্রস্ব স্বরবর্ণযুক্ত ব্যঞ্জন বর্ণ ও লঘু অক্ষর বলে বিবেচিত হবে, যেমন ক, কি, কু, ক্রি, ক্ষি, ক্ষি, ক্ষু, শ্রী ইত্যাদি লঘু অক্ষর বলে বিবেচিত হবে। আচ্ছা, একটু আগে বিষয়টা স্পষ্ট করলাম যে কি জাস্ট কিছুই না, হ্রস্ব স্বরবর্ণ থাকলে সেটাকে আমরা বলছি লঘু অক্ষর। এবার এই হ্রস্ব স্বরবর্ণের থাকাটা দুইভাবে সম্ভব, একটা হচ্ছে কেবল হ্রস্ব স্বরবর্ণ আছে যেমন অ, ই, উ, ঋ এগুলো, আর একটা ব্যঞ্জন বর্ণের সাথে অ্যাটাচড হয়ে আছে। তো দুক্ষেত্রেই যদি স্বরবর্ণ হ্রস্ব হয় দেন সেটা লঘু অক্ষর। ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট গুরু অক্ষর। গুরু অক্ষর বলতে একই রকমই, ওখানে হ্রস্ব এখানে দীর্ঘ। পড়ুন। গুরু অক্ষর কেবল দীর্ঘ স্বরবর্ণ গুরু অক্ষর বলে বিবেচিত হবে, যেমন আ, ই, উ, দীর্ঘ ঋকার, এ, ওই, ও, ঔ এগুলি গুরু অক্ষর। দীর্ঘ স্বরবর্ণযুক্ত ব্যঞ্জন বর্ণ গুরু অক্ষর বলে বিবেচিত হবে, যেমন কা, কি, কু, কে, কো, কই, কৌ, ক্ষা, ছি ইত্যাদি গুরু অক্ষর বলে বিবেচিত হবে। ঠিক আছে, তাহলে লঘু অক্ষর এবং গুরু অক্ষর স্পষ্ট হয়েছে। হ্রস্ব হলে, স্বরবর্ণ হ্রস্ব হলে লঘু, আর স্বরবর্ণ দীর্ঘ হলে গুরু। এরপরে যে বিষয়টা আসছে যে কিছু পার্টিকুলার কন্ডিশনে হ্রস্ব অক্ষরকেও আমরা, হ্রস্ব থাকলেও সেটাকে আমরা গুরু অক্ষর বলছি। সেটা কয়েকটা নির্দিষ্ট শর্ত আছে, মানে নির্দিষ্ট কিছু কন্ডিশন আছে। এই কন্ডিশন হলে পরে
হ্রস্ববর্ণকেও গুরু অক্ষরই বলবো আমরা, মানে কিছু ব্যতিক্রম। আমরা কি জানি, হ্রস্ব ইজ ইকুয়াল টু লঘু, দীর্ঘ ইজ ইকুয়াল টু গুরু, এটা বেসিক নিয়ম। ব্যতিক্রম কি, হ্রস্ব কখনো কখনো গুরু হতে পারে। সেই কন্ডিশনগুলো কি কি দেখুন, 3টে ক্ষেত্রে হতে পারে। ম্যাডাম পড়ুন। বিশেষ ক্ষেত্রে হ্রস্ব বর্ণ ও গুরু অক্ষর বলে বিবেচিত হবে। এরকম 3টি ক্ষেত্রে হতে পারে। 1. সংযুক্ত বর্ণের পূর্বের হ্রস্ব বর্ণ গুরু অক্ষর বলে বিবেচিত হবে। যেমন কৃষ্ণ, ভিক্ষা ইত্যাদি শব্দে ক্রি, ভি এগুলো হ্রস্ব হওয়া সত্ত্বেও গুরু অক্ষর বলে বিবেচিত হবে। প্রথম কন্ডিশন কি আছে, যে যুক্তাক্ষরের আগের হ্রস্ব বর্ণকে আমরা কি বলবো, গুরু অক্ষর বলবো। কৃষ্ণ, দেখুন কৃষ্ণ এখানে পরে যুক্তাক্ষর আছে, মূর্ধন্য শয় নয়, এটা একটা যুক্তাক্ষর আছে। তার আগে যেটা আছে ক্রি, আসলে এটা হ্রস্ব, বেসিক নিয়ম অনুসারে সেটাকে লঘু হওয়া উচিত ছিল এটার, কিন্তু সেটা হবে না। কি হবে, এটা গুরু হবে। কেন না, যেহেতু যুক্ত বর্ণের আগে আছে। মানে ব্যাপারটা কিরকম, দীর্ঘ অলওয়েজ গুরু, ওখানে কোনো ব্যতিক্রম নেই। এবারে হ্রস্ব সবসময় লঘু হচ্ছে না, কিছু পার্টিকুলার কন্ডিশনে হ্রস্ব গুরু হচ্ছে, হ্রস্ব সর্বদা লঘু হচ্ছে না, ঠিক আছে। তার একটা কন্ডিশন কি এটা, যে যুক্ত তাহলে বর্ণের কি আগের হ্রস্ব বর্ণ গুরু অক্ষর হবে। তাহলে কি কৃষ্ণটা উচ্চারণ করতে গেলে কৃষ্ণ মানে একটু দীর্ঘ করে না না, উচ্চারণ দীর্ঘ করতে হবে না। মানে গুরু ব্যাপারটা অক্ষর দেখুন, হবে। মানে আমি জাস্ট বোঝার সুবিধার্থে বললাম যে দীর্ঘ ইজ ইকুয়াল টু গুরু এরকম, কিন্তু ব্যাপারটা উচ্চারণের ক্ষেত্রে না। ছন্দের পার্সপেক্টিভে হচ্ছে লঘু গুরু মানে হ্রস্ব দীর্ঘ না, হ্রস্ব হলে লঘু হচ্ছে, দীর্ঘ হলে গুরু বলছিস, ঠিক আছে, কিন্তু একেবারে বিষয়টা যে যেটা গুরু হয়ে যাচ্ছে সেটাকে দীর্ঘ উচ্চারণ করতে হবে এরকম না। উচ্চারণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। না। 2 নম্বর, হ্রস্ব বর্ণের সঙ্গে যদি অনুস্বার বা বিসর্গ যুক্ত থাকে তাহলে হ্রস্ব বর্ণটি গুরু অক্ষর বলে বিবেচিত হবে। যেমন অং, ক, রু, ভং ইত্যাদি হ্রস্ব হওয়া সত্ত্বেও গুরু অক্ষর বলে বিবেচিত হবে। এবারে দেখুন, এই অনুস্বার বিসর্গ এগুলো কিন্তু এক একটা অক্ষর না। আমাদের শর্ত কি, যেমন যেমন কেবলমাত্র ব্যঞ্জন বর্ণকে আমরা অক্ষর বলছি না, সেরকমই অনুস্বার বিসর্গ এগুলোকে আমরা অক্ষর বলবো না। অক্ষর বা বর্ণ হওয়ার প্রাথমিক শর্ত কি, স্বরবর্ণের সঙ্গে থাকা। তাহলে এখানে এই যে বিসর্গ আছে, সেখানে ক, অ বিসর্গ এই সম্পূর্ণটা মিলে একটা অক্ষর। এখানে ক একটা অক্ষর, বিসর্গ একটা অক্ষর, এরকম না। কেননা বিসর্গ এটা মানে একা একা থাকতেই পারে না। একটা অক্ষর কেউ হতে পারে যে একা একা থাকতে পারে, যার মানে মানে কি বলবো, যার একমাত্র বা কোনো কিছু ছাড়াই যার উপস্থিতি, যার উচ্চারণ সম্ভব হয় সেটা। কিন্তু বিসর্গ, অনুস্বার এগুলো কি থাকতে পারে একা একা? না আমরা লিখতে পারি, না আমরা উচ্চারণ করতে পারি একা একা। মানে শুধুমাত্র অনুস্বারের উচ্চারণ, বিসর্গের উচ্চারণ বা শুধুমাত্র লেখা হয় না, এগুলো সবসময় অ্যাটাচড হয়েই থাকে, মানে কোনো কিছুকে আশ্রয় করেই থাকে। তাই জন্য এগুলো শুধুমাত্র একটা অক্ষর বা একটা বর্ণ বলে বিবেচিত হবে না, সম্পূর্ণটা মিলেই একটা অক্ষর। তাহলে কহ এটা একটা অক্ষর। এখানে কি আছে, কি বললাম, স্বরবর্ণ যদিও হ্রস্ব আছে, অকার আছে, কিন্তু এটা লঘু হওয়া উচিত বেসিক নিয়ম অনুসারে, কিন্তু সেটা না। ব্যতিক্রম নিয়ম কি, যে হ্রস্ব বর্ণের সঙ্গে যদি অনুস্বার বা বিসর্গ যুক্ত থাকে তাহলে সেটা, সেই সম্পূর্ণটা কি হবে, একটা অক্ষর তো হচ্ছে, এবং সেটা গুরু অক্ষর হবে, যেহেতু বিসর্গ বা অনুস্বার যুক্ত থাকছে। তাহলে প্রথম কন্ডিশন কি দেখেছি, যুক্তাক্ষরের আগে থাকলে হ্রস্ব বর্ণ সেটা গুরু হচ্ছে, হ্রস্ব বর্ণের সঙ্গে অনুস্বার বা বিসর্গ থাকলে সেটা গুরু বর্ণ হচ্ছে। দীর্ঘের সঙ্গে থাকলে তো সেটা অলওয়েজ গুরু, ওখানে কোনো কিছু আর বাধা নেই, কিন্তু হ্রস্বও কিছু নির্দিষ্ট কন্ডিশনে গুরু হতে পারে। তার আমরা দুটো ক্ষেত্র দেখলাম।
আর একটা লাস্ট 3 নম্বর কি আছে? 3 নম্বর, কোনো পাদের শেষে থাকা হ্রস্ববর্ণ গুরু অক্ষর বলে বিবেচিত হতে পারে, আবার হ্রস্ববর্ণ হওয়ার সাধারণ নিয়ম অনুসারে লঘু বলেও বিবেচিত হতে পারে। হুম এবারে কোনো একটা পাদের শেষে হ্রস্ববর্ণ আছে, সেটা কিন্তু অপশনাল, মানে সেটা গুরু হতে পারে আবার লঘু হতে পারে। কোনো একটা পাদের শেষে থাকা কোনো হ্রস্ববর্ণ সেটা গুরু হতে পারে আবার লঘুও হতে পারে। এবারে আপনাদের একটা প্রশ্ন আসবে স্বাভাবিক, যে কখন গুরু হবে কখন লঘু হবে, তাই তো? এই প্রশ্নটা আসা খুবই স্বাভাবিক। হ্যাঁ, তো গুরু বা লঘু কখন হবে? ছন্দের কোনো পার্টিকুলার ছন্দের যে বৈশিষ্ট্য, ছন্দের বৈশিষ্ট্য বলতে অক্ষরের যে ক্রম, সেটাই বৈশিষ্ট্য ছন্দের। অর্থাৎ এই রকম অক্ষর ক্রম হলে এই ছন্দ। তাহলে এই যে অক্ষরের ক্রম, সেই অক্ষরের ক্রম অনুসারে যদি আমরা দেখি কোনো একটা ছন্দের শেষের অক্ষরটা, দেখুন ব্যাপারটা আমি পরে এক্সাম্পলে বোঝাবো, ব্যাপারটা এখন এরকমই, জাস্ট খুব সরলভাবে এতটুকু জানুন যে ছন্দের চাহিদা অনুসারে, ছন্দের চাহিদা অনুসারে কোনো পাদের শেষে থাকা যে হ্রস্ববর্ণ সেটা গুরু হতে পারে লঘু হতে পারে, ছন্দের চাহিদা অনুসারে। ছন্দের চাহিদা বলতে, যদি এখন ছন্দের চাহিদা এরকম আছে যে শেষের অক্ষরটা গুরু হতে হবে, তাহলে হ্রস্ববর্ণ হলেও সেটা গুরু হবে। আর ছন্দের চাহিদা এমনটা আছে যে শেষের বর্ণটা লঘু হলে ঠিক আছে, তখন লঘু হবে। এবার সেটা কিরকম বা কিভাবে সেটা আমরা এক্সাম্পলে দেখব, এক্সাম্পলে জিনিসটা স্পষ্ট হবে। তাহলে আমরা কি দেখলাম? অক্ষর দেখলাম। এখানে অক্ষর কাউন্টিং কিভাবে হবে? একটা অক্ষরের মানে একটা অক্ষর বলতে কতটা অংশকে বোঝায় সেটা আমরা কিভাবে বুঝবো? কেবলমাত্র স্বরবর্ণ একটা অক্ষর হতে পারে, স্বরবর্ণ সহিত ব্যঞ্জন বর্ণ একটা অক্ষর হতে পারে, ঠিক আছে? কেবল ব্যঞ্জন বর্ণকে আমরা অক্ষর বলবো না, ঠিক আছে? তো খুব সংক্ষেপে যদি আমরা একটা জিনিসটাকে বলি এরকম, যে উচ্চারণের যোগ্য সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হচ্ছে অক্ষর। দেখুন রামহ, এখানে তাহলে কটা অক্ষর আছে? দুটো। দুটি। কি কি? রা মহ। রা মহ। আচ্ছা, ধরুন আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিস করাই, দু একটা গীতা শ্লোক যদি ফর এক্সাম্পল দিই, 1 মিনিট। বা ধরুন আমরা গঙ্গা স্তোত্র রিসেন্ট পড়েছি, আচ্ছা বলুন প্রথম যে লাইনটা আছে নির্বাণ ষটকম, এখানে প্রথম লাইনে কতগুলি অক্ষর আছে, মানে কি কি অক্ষর বলে যান, মানে অক্ষরগুলো পরপর বলে যান। ম একটি অক্ষর, নো, গু, হুম, ধিয়া, ধিয়া, হংকার, হ, হুম, এরপরে উমায় কয় আকার একটি অক্ষর, র, চি, চি, তা, তা, তয় কয় আকার, নি, নি, এরপরে না, না, হং, হম। না একটি, হং একটি। ঠিক আছে, বেশ। তাহলে কটা অক্ষর হলো? মোট 12টা অক্ষর, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে একটি পাদে কতগুলি করে অক্ষর আছে? 12টি অক্ষর, 12টি করে অক্ষর আছে। ঠিক আছে, তাহলে অক্ষর বা বর্ণ এই বিষয়টা স্পষ্ট হয়েছে। লঘু অক্ষর বা গুরু অক্ষর বলতে কি সেটাও স্পষ্ট হয়েছে, তাই তো? আচ্ছা, এবার নেক্সট
অন্য একজনকেও পড়ুন, মানে আরো কয়েকটা পারিভাষিক শব্দ আছে, এগুলো দেখে আমরা এবারে উদাহরণ দেখব। আচ্ছা, এরপরে কি পড়ছি আছে? স্যার, বলুন ম্যাডাম। পড়ছি স্যার। পড়ুন। জ্যোতি, জ্যোতি অর্থাৎ বিরাম বা ছেদ। শ্লোক পড়ার সময় কোথায় বিরাম নেওয়া হবে তাই জ্যোতি। সাধারণত পদের শেষে জ্যোতি পদের বা নেই ম্যাডাম, বিরাম পাদের নেওয়া, শেষে। পাদের শেষে জ্যোতি বা বিরাম নেওয়া হয়ে থাকে বড় ছন্দের ক্ষেত্রে। একটি পাদে বেশি অক্ষর থাকলে পাদের শেষে তো বিরাম হবেই, পাদের মধ্যেও বিরাম হয়ে থাকে। তাহলে আমি আপনাদেরকে যেমন অনুষ্টুপ ছন্দ, মানে অনুষ্টুপ ছন্দে যেগুলো আমরা গীতার শ্লোক পড়ছি, সেখানে আপনাদেরকে বারবার বলছি না যে আমরা পাদের শেষে থামছি। দেখুন, তাহলে পাদ বলতে একটি শ্লোককে আমরা 4টে সমান অংশে ভাগ করলে এক একটা অংশকে পাদ বলছি। এবার এই ভাগটা কিভাবে হবে? অক্ষরের অনুসারে, অক্ষর সংখ্যা অনুসারে। তাহলে অনুষ্টুপ ছন্দের শ্লোকে 32টা অক্ষর মোট থাকছে একটা শ্লোকে। তো এক একটি পাদে কতগুলি অক্ষর? 8টি অক্ষর। দেখুন, আমরা গীতার শ্লোকগুলো পড়ার সময় 8টি করে অক্ষরের পরে থামছি, মানে একটা পাদের শেষে থামছি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে 8ম অক্ষরে গিয়ে থামছি, মানে একটা পাদের শেষে। তাহলে একটি পাদের শেষে জ্যোতি বা বিরাম নেওয়াটা হচ্ছে সাধারণ নিয়ম। বড় ছন্দের ক্ষেত্রে বলতে যখন একটা পাদে অক্ষর সংখ্যা বেশি, ধরুন একটি পাদে এখন অক্ষর সংখ্যা 20টা। তো 20টা মানে দেখুন, মানে আপনি গীতার একটা শ্লোক পড়ছেন, সেখানে একটি পাদে অক্ষর সংখ্যা 8টা, একটা লাইন ধরলে 8 8 16, মানে দুটো পাদ ধরলে 16টা অক্ষর। সেখানে যখন একটা পাদে অক্ষর সংখ্যা 20টা হবে, সেটা একবারে সম্পূর্ণটা, মানে একটা পাদ পুরোপুরি একবারে বলা একটু কষ্টকর, তাই না? তো সেক্ষেত্রে পাদের শেষে তো বিরাম হবে, পাদের মাঝখানেও কোথাও কোথাও বিরাম বা জ্যোতিটা হবে। মানে একটি পাদে 20টা অক্ষর সংখ্যা, তার মাঝে কোথাও 10 নম্বর অক্ষরে গিয়ে বা 8 নম্বর অক্ষরে গিয়ে বিরাম বা জ্যোতি হবে। আবার পাদের শেষে তো ওটা সাধারণ নিয়ম, ওটা প্রত্যেকটার ক্ষেত্রেই হবে, সে অক্ষর সংখ্যা একটি পাদে কম থাক আর বেশি থাক, পাদের শেষে বিরাম নেওয়াটা সাধারণ নিয়ম। ঠিক আছে, তো এটা হচ্ছে গেল আমাদের বিরাম বা জ্যোতি। আচ্ছা, এরপরে অর্থাৎ দেখা যাচ্ছে যে একটি পাদে অক্ষর বা বর্ণের নির্দিষ্ট ক্রম অনুসারে নির্দিষ্ট ছন্দ হয়ে থাকে। অর্থাৎ লঘু অক্ষর এবং গুরু অক্ষর একটি নির্দিষ্ট ক্রমে সাজালে নির্দিষ্ট ছন্দ হয়ে থাকে। আচ্ছা, এই বিষয়টা এখন স্পষ্ট হবে না, আমি জাস্ট একটা ছন্দের এক্সাম্পল দেখাই, তাহলে বিষয়টা স্পষ্ট হবে। একটু ওয়েট করুন। আচ্ছা, একটু ওয়েট করুন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন, ধরুন এখন আচ্ছা, বংশস্থ আর ভুজঙ্গ প্রয়াত,
একটি পাদে অক্ষর সংখ্যা কতগুলি আছে? 12টা করে। ঠিক আছে, দুটোর ক্ষেত্রেই কটা আছে অক্ষর সংখ্যা? 12টা, তাই তো? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি একটা মানে জাস্ট ওয়ার্ড ফাইল খুলছি, মানে আমি একটু লিখে লিখে দেখাবো জিনিসটা, যাতে আপনাদের একটা স্পষ্ট ধারণা হয়। দেখা যাচ্ছে ওয়ার্ড ফাইল? আচ্ছা, ওটা শেয়ার করা হয়নি, একটু ওয়েট। আচ্ছা দেখুন, দুটো ছন্দের মধ্যে একটা জাস্ট মানে ডিফারেন্স দেখুন। একটা ছন্দের নাম কি বলছি? বংশস্থ। আর একটা ছন্দের নাম কি বলছি? ভুজঙ্গ প্রয়াত। কি বলছি? আর একটা ছন্দের নাম ভুজঙ্গ প্রয়াত। দুটো ক্ষেত্রেই একটি পাদে অক্ষর সংখ্যা কতগুলি আছে? 12টি করে। অক্ষর সংখ্যা কিন্তু 12টি। সমান, দুটো ছন্দের ক্ষেত্রে অক্ষর সংখ্যা সমান। তো এখন খেয়াল করে দেখুন, বংশস্থ ছন্দের লক্ষণ কি বলছে? যততু বংশস্থ মুদীরিতম জড়। আচ্ছা, এটা এখন স্পষ্ট হবে না, এটা একটু অসুবিধা নেই। আচ্ছা, এবারে ভুজঙ্গ প্রয়াত ছন্দের লক্ষণ কি বলা হচ্ছে? ভুজঙ্গ প্রয়াত ছন্দের লক্ষণ বলা হচ্ছে ভুজঙ্গ প্রয়াতম ভবেদ ইয়ৈষ চতুর্ভিঃ। দেখুন, আপাতত জাস্ট কি মনে রাখুন যে বংশস্থ ছন্দ তাহলে কি গণ? জগন, তগন, জগন, রগন। এখন আপনাদেরকে জাস্ট এগুলো দেখে রাখুন। আমরা ছন্দে মানে কিভাবে ছন্দটা আমাদের এখানে হয় সংস্কৃতে, এখানে 4টে গণ হচ্ছে ইয়গণ, একই গণ, সব একই, ইয়গণ, ইয়গণ, 4টে ইয়গণ। দেখুন, তাহলে বংশস্থ ছন্দের যদি আমরা অক্ষর ক্রমটা সাজাই, মানে কি বলা হয়েছে? একটা পার্টিকুলার ক্রম, অক্ষরের একটা পার্টিকুলার ক্রম হলে একটা ছন্দ হচ্ছে। তাহলে দেখুন, দুটো ক্ষেত্রে অক্ষর সংখ্যা 12টা, তাহলে অক্ষরের যে ক্রম সেটা চেঞ্জ হলেই ছন্দ পাল্টে যাবে। তো বংশস্থ ছন্দের যে একটা পাদে অক্ষর সংখ্যা 12টা, তার ক্রমটা কি রকম? তার ক্রমটা হচ্ছে এইরকম। প্রথমে হচ্ছে লঘু বর্ণ, লঘু, লঘু মানে লঘু অক্ষর। আমরা মানে অক্ষরের ভাগ দু রকম দেখেছি, একটা লঘু অক্ষর আর একটা গুরু অক্ষর। তাহলে ক্রমটা কি রকম? প্রথম 12টা অক্ষরের যে ক্রম সেটা কি রকম? প্রথমটা লঘু হতে হবে, পরেরটা গুরু হতে হবে, তারপরেরটা লঘু হতে হবে, তারপরেরটা গুরু হতে হবে, তারপরেরটাও গুরু হতে হবে, তারপরেরটা লঘু হবে। নেক্সট লঘু, গুরু, লঘু, আর এটা হচ্ছে গুরু, লঘু, গুরু। দেখুন কটা হলো মোট? 12টা হয়েছে। লঘু গুরু, লঘু গুরু, গুরু লঘু, লঘু গুরু, লঘু গুরু, লঘু, 12টা হয়েছে কি? তাই তো হয়েছে। হ্যাঁ হয়েছে। 12টা হয়েছে। দেখুন, এই ক্রমটা যদি 12টা অক্ষর মানে একটা পাদে 12টা অক্ষর, এবং তার ক্রমটা যদি এই যে ক্রমটা লেখা হয়েছে এটা যদি হয়, তাহলে সেটা অবশ্যই কি? তাহলে সেটা বংশস্থ ছন্দ। আচ্ছা, এবারে ভুজঙ্গ প্রয়াতের ক্ষেত্রে দেখুন, অক্ষর সংখ্যা কিন্তু একই, 12টা। অক্ষর সংখ্যা কতগুলি? 12টি অক্ষর। 12টি অক্ষর সংখ্যা যদি এই যে ক্রমটা আছে এই ক্রমে থাকলে বংশস্থ ছন্দ। আচ্ছা, এবার ভুজঙ্গ প্রয়াতের ক্ষেত্রে দেখুন কি আছে? ইয়গণ মানে হচ্ছে য় মা তা, মানে ক্রমটা কিরকম হবে? লঘু, গুরু,
গুরু, কিছুই না, জাস্ট এই ক্রমটাকে মেনটেন করতে হবে। মানে আচ্ছা, ক্রমটাকে দেখুন, আমি বলে দিচ্ছি কিরকম। এই যে ক্রমটা হচ্ছে, এবারে ভালো করে খেয়াল করে দেখুন, আগের ক্রমের সাথে এই ক্রমটা চেঞ্জ আছে তো? দেখুন ক্রমে অবশ্যই চেঞ্জ আছে। হুম। তাহলে 12টি অক্ষর যদি এই ক্রমে থাকে, তাহলে সেটা কোন ছন্দ? ভুজঙ্গ প্রয়াত। আচ্ছা, এটা হচ্ছে ভয় ভুজঙ্গ দীর্ঘ প্রয়াত। ওটা কি লঘু, মানে দীর্ঘ তো ওটা, কোনটা? হ্রস্ব তো নয়। ওই যে ভয় দীর্ঘ, ও সরি সরি, ওটা হ্রস্ব হবে, সরি। না হ্রস্ব মানে হর্ষও হবে, হ্যাঁ। আচ্ছা, তো দেখুন তাহলে এতক্ষণে আশা করি একটা আইডিয়া হয়েছে। ছন্দ বলতে এখানে কি, অক্ষরের ক্রম। এবারে অক্ষর তো আমাদের মানে দুই প্রকার আছে, লঘু আর গুরু। তাহলে এই দুই ধরনের মানে দুটো অক্ষর, লঘু এবং গুরু, এই দুটোর একটা ক্রম, এই দুটো ওলট পালট করে সাজালেই ছন্দ। যেমন আপনার যদি একটা মোবাইলে যদি 10 ডিজিট যদি হয়, আমরা কি করছি, ধরুন একটা ফোন নাম্বার, যদি আমার ফোন নাম্বারটা যদি এখানে নিই 8482023563, এখন এই নাম্বারটা আমার আর থাকবে না যদি আমি দুরকম ভাবে চেঞ্জ করি। কি করি, আমি কোনো একটার জায়গায় কোনো একটা করলে সেটাও চেঞ্জ হয়ে যাবে, নাম্বার চেঞ্জ হয়ে যাবে। আর যদি ক্রমটাকেও পাল্টে দিই, কোনো একটা জায়গাতে ক্রম পাল্টে দিই, ধরুন 8482 আছে, তো আমি জাস্ট কি করলাম, 8482, আমি এই দুটোকে পাল্টে দিলাম, 82টাকে 28 করে দিলাম, নাম্বারটা পাল্টে গেছে, তাই তো? এক্ষেত্রে পাল্টে যেতে পারে। আর একটা হচ্ছে আমি কি করতে পারি, কোনো একটার জায়গায় কোনো কিছুটা বসিয়ে দিলাম, 84-এর জায়গায় আমি 86 করে দিলাম, মানে 4-এর জায়গায় 6 করে দিয়েছি, তাহলেও পাল্টে গেছে। ঠিক ছন্দের ক্ষেত্রেও তাই। এই যে লঘুগুরুর যেটা পার্টিকুলার ক্রম আছে, এখন আপনি খেয়াল করে দেখুন, এই যে 12টা অক্ষর একটা পাদে, তাকে যদি আমরা লঘুগুরু ক্রমে সাজাই, আপনি র্যান্ডাম কতগুলো মানে আপনি এরকম পেতে পারেন, অনেক পেতে পারেন। যেমন যেমন 10 ডিজিটের যেরকম নাম্বার প্রচুর হতে পারে, সেরকমই 12টা অক্ষর আপনাকে সাজাতে হবে লঘুগুরু ক্রমে। আপনি এটাকে প্রচুর এরকম ক্রম পেতে পারেন, অনেক ভ্যারাইটি পেতে পারেন। যতগুলো অসংখ্য ভ্যারাইটি হবে। হবে ততগুলো ছন্দ। তার মাত্র আমরা দুটো উদাহরণ দেখলাম, একটা হচ্ছে বংশস্থ, একটা ভুজঙ্গ প্রয়াত। আমরা যদি এখন এই ক্রমটাকে যেটা আছে, এই ক্রম থেকে কোনো একটা চেঞ্জ করে দিই, মানে একটার জায়গায় একটা বা কোনো একটা ক্রম চেঞ্জ করে দিলাম, তাহলে অন্য ছন্দ হয়ে যাবে। এই যে ক্রমটা আছে না, আমি যদি এখন এই ক্রমের জায়গায় এখন আর একটা কি করলাম, এই যে ক্রমটা আছে, এই জাস্ট গুরুর জায়গায় লঘু করে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল, অন্য ছন্দ হয়ে গেল। বা যে ক্রমটা আছে, সেই একটা মানে গুরু লঘু আছে তো, লঘু গুরু লঘু, আমি গুরুর জায়গায় লঘু করে দিলাম আর লঘুর জায়গায় গুরু করে দিলাম, মানে ওই দুটোকে ওলট পালট করে দিলাম, তাহলেও কি ছন্দ চেঞ্জ হয়ে গেল, লঘুর জায়গায় গুরু করে স্যার দিলাম। একটা প্রশ্ন আছে, বলুন স্যার। বলুন। স্যার তাহলে কি মানে 12টি অক্ষর, মানে 12টি অক্ষর এটা ফিক্সড, তাই তো? এইটা একই অক্ষর থাকবে? সংখ্যাটা ফিক্সড। এবারে সেটা আচ্ছা, 12 হতে পারে, 13 শুধু হতে পারে, মানে আপনার একটা পাদে অক্ষর সংখ্যা যতগুলোই হোক, সেই অক্ষর সংখ্যা আচ্ছা, অক্ষর সংখ্যার উপরে বেস করে আপনি যতগুলো এরকম ভ্যারাইটি তৈরি করতে পারবেন, মানে এই ক্রমটা যতগুলো করতে পারমুটেশন পারবেন ততগুলো কম্বিনেশন, ছন্দ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আমাদের এরপরের দেখবেন তার মানে একটা স্যার, তার মানে বলুন। তার মানে মানে ওই 12টা ছন্দ, মানে 12টা অক্ষর নিয়ে তার মানে অনেকগুলো ছন্দ তৈরি হ্যাঁ, করতে প্রচুর পারা ছন্দ হতে যায়, না পারে, আছে অলরেডি? আছে অলরেডি অলরেডি আছে। আছে। হুম। আচ্ছা, মানে আপনি মানে দেখুন 12টা অক্ষরের এই যে ক্রম, সেটা কতগুলো হতে পারে, সেটা ওই ম্যাথমেটিক্যালি যদি কাউন্ট করি, আমি ঠিক জানি না, কিন্তু সেটা অনেক ভ্যারাইটি পাবো আমরা। যতগুলো ভ্যারাইটি ততগুলো ছন্দ হতে পারে।
মানে এক প্রকার অসংখ্য। এটাকে যদি কাউন্ট করতে যাওয়া হয়, অসংখ্য না, আনকাউন্টেবল তো না, কিন্তু সেটা এতটাই যে সেটা কেউ করেও না। মানে একটা মানে মেন কিছু একটা মানে ভেরিয়েশন নেওয়া হয় কয়েকটা, সবগুলো আর কি করা নেই এরকম যে যতগুলো ভ্যারাইটি হতে পারে ততগুলোই ছন্দের নাম আছে, এরকম ব্যাপারটা করা নেই, কিছু করা আছে। মানে কিছু করা আছে বলতে ব্যাপারটা এরকম, যদি আপনারা একটু বেশ খুব একটা মানে কমন সেন্স দিয়ে যদি জিনিসটাকে ভাবেন, আগে বলুন তো, আগে ব্যাকরণ নাকি আগে ভাষা? কোনটা আগে আগে? ভাষা মনে হয়। ব্যাকরণ। তারপরে ব্যাকরণ। আগে ভাষা তারপরে ব্যাকরণ। ব্যাকরণ। ঠিক একই রকম ভাবে ছন্দ যদি আমরা ভাবি, ছন্দটা আসলে কি? এটা তো কাব্য লেখার ব্যাকরণ, তাই তো? মানে কাব্যের ক্ষেত্রে যদি আমরা বলি এটা গ্রামার, এটা মানে কাব্যের গ্রামার। তো সেক্ষেত্রে এখানেও তা আগে কি লেখা হয়েছে? আগে শ্লোক নাকি আগে ছন্দের বিষয় লেখা হয়েছে? না না, আগে শ্লোক লেখা হয়েছে। আগে শ্লোক লেখা হয়েছে। তো সেক্ষেত্রে ঠিক যতগুলো ধরুন 12টা অক্ষর একটি করে পাদে আছে, এরকম যারা প্রথমবার যখন ছন্দ লেখার একটা প্রবণতা এসছে তাদের মধ্যে, তারা আগে কি দেখবে? আগে এক্সাম্পল দেখবে, যে আমরা কি কি এক্সাম্পল পাচ্ছি আমাদের কাব্যে, আমাদের সংস্কৃত বাংমায় 12টা অক্ষর আছে একটি পাদে, এই এরকম কতগুলো এরকম আমরা বৈশিষ্ট্য পাচ্ছি। তাহলে ঠিক যতগুলো এরকম পেয়েছে তারা সেই অনুযায়ী তৈরি করেছে, তার মানে সবগুলো নেই। সবগুলো যারা মানে 12টা অক্ষর একটি করে পাদে আছে, যত শ্লোক লেখা হয়েছে, সেখানে যেরকম সবগুলো ভ্যারাইটি, সবগুলো ক্রম নেই। যত ক্রম হতে পারে এরকম 12টা অক্ষরে, সবগুলো ক্রম তো এক্সাম্পলও পাওয়া যাবে না। তাই ঠিক যেরকম এক্সাম্পল পাওয়া গেছে যে ক্রমগুলোর, সেই ক্রমগুলোকে নিয়েই লেখা হয়েছে, যে এইরকম ক্রম হলে এই ছন্দ, এইরকম ক্রম হলে এই ছন্দ, এইরকম। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা। মানে আমাদের এই শাস্ত্রে সেটাকে কি বলা হয়? লক্ষ্য আর লক্ষণ। তাহলে আগে লক্ষ্য নাকি আগে লক্ষণ? আগে হচ্ছে লক্ষ্য, লক্ষণ পরে। লক্ষ্যকে দেখে লক্ষণ ঠিক করা হয়, লক্ষণ দেখে লক্ষ্য ঠিক হয় না। মানে প্রথমে বলা হয় যে একটা লক্ষণ মানে কিভাবে বা কি, সেটা কিভাবে ঠিক হয়? একটা কাজ মানুষ কিভাবে করছে দেখছি, দেখে তারপর আমি ঠিক করি যে এটা এইভাবে করতে হয়, ওটা লেখা হয়। তবে মানে প্রথমে জাস্ট হ্যাঁ, মানে আগে তো কবি যখন কাব্য লেখেন তিনি তো তার মানে মানে স্পন্টেনিয়াস একটা থ্রোতে লিখে যান কিন্তু তার মানে কাব্যে সেটা আগে হতো, মানে পরে। এখনকার দিনে কি হচ্ছে, যারা মানে ওগুলো কি, যারা একেবারে সেই খ্যাত বিশ্রুত একেবারে মানে সিদ্ধ কবি যারা, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু যারা সাধারণ, তারা কি করবে? তারা এই ছন্দ দেখেই লিখবে যে এই মানে এইরকম হলে এই ছন্দ হয়, তারা ওই ছন্দ মিলিয়ে মিলিয়ে লিখবে। মানে ব্যাপারটা ক্রমটা যদি আমরা ভাবি এই রকম, আগে হচ্ছে কাব্য প্রথমে লেখা হয়ে গেছে, তারপরে গ্রামার এসছে। মানে ব্যাপারটা যদি আমরা গ্রামারের দিক দিয়ে ভাবি, আরো প্রথমে ভাষা যেমন ছিল সেই অনুযায়ী গ্রামার লেখা হয়েছে, আর আমরা এখন কি করছি? গ্রামার দেখে ভাষা প্রয়োগ করছি, যে গ্রামাটিক্যালি যেটা বলছি সেটা ঠিক আছে তো, অর্থাৎ আমরা গ্রামারকে অনুসরণ করছি। আর যখন গ্রামার লেখা হয়েছে তখন ভাষাকে অনুসরণ করা হয়েছে। মানে পদ্ধতিটা এরকমই হয়, ভাষাকে দেখে গ্রামার হলো, গ্রামারকে দেখে আমরা ভাষা প্রয়োগ করছি। হ্যাঁ স্যার, ঠিক। আচ্ছা, তো ব্যাপারটা এরকম। তাহলে ছন্দের বিষয়ে একটা আইডিয়া হয়েছে কিরকম জিনিসটা, জাস্ট লঘু এবং গুরু তার একটা ক্রম, যেমন আপনাদের মোবাইল ডিজিট একই। তাহলে এই ক্রম চেঞ্জ হলে, মানে ক্রম যদি চেঞ্জ মানে কি, একটার জায়গায় লঘুর জায়গায় গুরু করে দিলেও চেঞ্জ হবে, আর দুটো লঘু গুরু আছে পাশাপাশি, ওটাকে গুরু লঘু মানে ওলট পালট করে দিলেও ক্রম চেঞ্জ হয়ে যাবে। তাহলে দু ক্ষেত্রেই ক্রম চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে এইরকম আমরা চেঞ্জ করে করে যত ভ্যারাইটি পাবো, তাহলে প্রত্যেকটা আলাদা ছন্দ। আমি এক্সাম্পলে দু একটা দেখিয়েছি, মানে আমরা দেখলামও তাই। ভুজঙ্গ প্রয়াত এবং বংশস্থ দুটো ক্ষেত্রে অক্ষর সংখ্যা 12টা, কিন্তু ছন্দ আলাদা। কেন? জাস্ট ক্রমটা আলাদা বলে, এই ক্রমের সাথে এই ক্রমের কোনো মিল নেই। ঠিক আছে,
কোনো মিল নাই বলতে এই ক্রমের সাথে এই ক্রমটার আলাদা আছে, ডিফারেন্স আছে, তাই জন্য আলাদা। আচ্ছা, এবারে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে গণ। দেখুন উপরে লেখা আছে না বারবার একটা শব্দ গণ গণ বলে লেখা আছে, তাই তো? হ্যাঁ স্যার। এবারে এই প্রশ্ন হবে তাহলে গণ জিনিসটা কি? জাস্ট কিছুই না, আপনারা একটু, আমাদের প্রত্যেকের তো একটা প্রবণতা আছে শর্টকাট, তাই তো? যে কোনো জিনিসকে শর্টকাটে বলা। তো এখন যদি আপনাকে বলা হয় ধরুন, তাহলে এরকম 12টা অক্ষরের মানে প্রসিদ্ধির কারণে আমি যদি ধরি, ধরে নিন যে প্রসিদ্ধির কারণে একটি পাদে 12টা অক্ষর হয়, এরকম 20টা ছন্দ আছে। মানে আমাদের ছন্দ শাস্ত্রে বা ছন্দে 20টা ছন্দ কাউন্ট করা আছে, ধরে নিন 20টা ছন্দ আছে। এরকম কটা একটি পাদে 12টা অক্ষর আছে, আমরা তার মধ্যে দুটো দেখেছি, একটা হচ্ছে বংশস্থ, একটা ভুজঙ্গ প্রয়াত। তাহলে যদি আপনাকে বলা হয় যে বংশস্থ ছন্দের বৈশিষ্ট্য বা সংজ্ঞা বা ডেফিনেশন বলুন, তাহলে আপনি কি বলবেন? এই ক্রমটাকেই তো বলবেন যে একটি পাদে 12টি অক্ষর যদি এই ক্রমে থাকে, কোন ক্রমে? লঘু গুরু লঘু গুরু গুরু লঘু লঘু গুরু লঘু গুরু লঘু গুরু, এই ক্রমে যদি 12টি অক্ষর থাকে তাহলে আমি বলবো তখন তাকে আমরা কি বলবো? বংশস্থ ছন্দ বলবো, তাই তো? এটাই বলবো। বংশস্থ ছন্দের ডেফিনেশন আমরা কি বলবো? এটাই বলবো তো। ডেফিনেশন বৈশিষ্ট্য যাই বলি, এটাই বৈশিষ্ট্য, এটাই ডেফিনেশন, যে একটি পাদে 12টি অক্ষর যদি এই পার্টিকুলার ক্রমে থাকে তাহলে বংশস্থ ছন্দ। একই রকম ভাবে ভুজঙ্গ প্রয়াত ছন্দের ডেফিনেশন বলুন, কি বলবো আমি? মানে একটি পাদে 12টি অক্ষর যদি লঘু গুরু গুরু লঘু গুরু গুরু লঘু গুরু গুরু লঘু গুরু গুরু এই ক্রমে থাকে তাহলে আমরা কি বলবো? তাকে বলবো ভুজঙ্গ প্রয়াত ছন্দ, তাই তো? এই বিষয়টা প্রত্যেকে স্পষ্ট হয়েছে। মানে ছন্দের ডেফিনেশন বা সংজ্ঞা কিভাবে দেবো? এইভাবেই দেবো, আমাকে এই ক্রমটাই বলতে হবে, তাই তো? আচ্ছা, এবারে এখানে আমাদের বলতে একটা কি রকম হচ্ছে, এটা বিরক্ত হচ্ছে আমরা, তাই না? যে বারবার একই শব্দ বলতে হচ্ছে, লঘু গুরু গুরু লঘু। বা যখন ধরুন এখানে 12টা আছে, যখন একটি পাদে 20টা অক্ষর সংখ্যা হবে তখন বলতে কত কষ্ট হবে জিনিসটা, তাই না? যে 20 বার আমাকে এই লঘু গুরু দুটোর মধ্যেই কিছু না কিছু বলতে হবে একটা। তাহলে 20 বার 12 বার 15 বার বলাচ্ছে, এটাকে একটা আমাদের কি করা হয়েছে? শর্টকাট, যাতে আমাদের সুবিধা হয়। সেটা কি করা হয়েছে না, আমাদের যে ধরুন আমাদের এই যে 00 মানে 01 এই দুটো ডিজিটকে যদি আমরা 3টে করে নিই, মানে 01 এই দুটোকে নিয়ে যদি আমরা 3টে নিই মানে হচ্ছে ধরুন এই দুটোর মধ্যে একটা নিতে পারি বা দুটো নিতে পারি, কিন্তু 3টে করে নিতে হবে। একটা নিলেও 3টে নিতে হবে, দুটো নিলেও 3টে নিতে হবে। তাহলে আমি কতগুলো এরকম স্ট্রাকচার তৈরি করতে পারবো? যেটা আমরা বলি না কি বাইনারি, সম্ভবত কতগুলো স্ট্রাকচার তৈরি করতে পারবো আমি? মোট 8টা, তাই তো? 0 0 0, দেখুন আমি যদি শুধু 0কে নিই মানে 3টে নিতে হবে। আপনি 0 নিন বা 1 নিন, 3 বার নিতে হবে। 3 বার নিয়ে কতগুলো স্ট্রাকচার তৈরি করতে পারবেন? সে একটা হোক আর দুটোই হোক, মোট 8টা হবে, তাই তো? 0 0 0, নেক্সট বলুন কি হবে? 0 0 1, 0 0 1, নেক্সট 0 1 0 1 0, নেক্সট 0 1 1 0 0 0 0 1 0 1 1 0 1 1, 1 next 1 0 1 0 0, next 1 0 1 1 0 1, next 1 1 0 1 1 1 0 0, next 1 1 1। 1 এবারে জাস্ট এই জিনিসটাকেই আমাদের
দেখুন এবারে আমরা কি করব, এই 0 1 জায়গায় শুধুমাত্র কি আমাদের কটা আছে, ওখানে এখানে যেরকম দুটো আছে আমাদের, 0 একটা 1 একটা, এখানে আমরা কি নেবো, জাস্ট লঘু আর গুরু। 0 জায়গায় ধরুন আমি লঘু নিচ্ছি, আর 1 জায়গায় ধরুন গুরু নিচ্ছি। এবার লঘুকে আমরা কি শব্দ দিয়ে বলবো, ল দিয়ে বলবো, শর্টকাট। লঘু মিন্স ল, আর গুরুকে বলবো গ। তাহলে এবারে একইভাবে স্ট্রাকচার তৈরি করুন। তাহলে কি হবে, ল ল ল লঘু, লঘু লঘু, ফার্স্ট তৈরি হলো। সেকেন্ড, লঘু লঘু গুরু আচ্ছা 1 মিনিট, এটাকে পাশে রাখি। আচ্ছা নেক্সট, লঘু লঘু গুরু লঘু, লঘু গুরু। আচ্ছা নেক্সট, লঘু গুরু লঘু লঘু গুরু গুরু লঘু গুরু লঘু। নেক্সট, লঘু লঘু গুরু 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 গুরু। নেক্সট, গুরু লঘু গুরু 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 না গুরু লঘু, 0 আছে। নেক্সট, গুরু লঘু গুরু লঘু গুরু গুরু। নেক্সট, গুরু গুরু লঘু গুরু 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 লঘু লঘু। আচ্ছা নেক্সট, গুরু 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 গুরু। আচ্ছা এবার তাহলে আমি কি করলাম, এই 3টে করে নিয়ে, মানে লঘু বা গুরু দুটো অথবা একটা, সে আমি যেভাবেই নিই, আমি 3টে করে নিয়ে একটা টিম তৈরি করলাম। তাহলে এটা একটা পার্টিকুলার গণ হলো, এটা একটা গণ, মানে 3টে করে অক্ষর নিয়ে একটা করে গণ। ঠিক আছে, যেমন 3টে 0 নিয়ে একটা টিম হয়েছে, 0 0 1 এটা একটা টিম, 0 1 0 এটা একটা টিম। সেরকমই যে আমি যে 10টা মানে 8টা যে স্ট্রাকচার তৈরি করেছি, ফার্স্ট স্ট্রাকচার ছিল 0 0 0, সেকেন্ড স্ট্রাকচারের ক্রম কি ছিল 0 0 1, থার্ড স্ট্রাকচারের ক্রম কি আছে 0 1 0, ফোর্থ স্ট্রাকচার 0 1 1, ফিফথ ফর্ম 1 0 0, সিক্স 1 0 1, সেভেন্থ 1 1 0, এইটথ 1 1 1। তাই তো, এরকম ছিল স্ট্রাকচার, 8টা স্ট্রাকচার। সেরকমই লঘু এবং গুরু 3টে নিয়ে যদি আমি স্ট্রাকচার তৈরি করি, 8টা স্ট্রাকচার, তাহলে ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে লঘু লঘু লঘু। তাহলে এক একটা স্ট্রাকচারকে আমি কি বলবো, একটা করে গণ। কি বলবো, এক একটা স্ট্রাকচারকে, এই 3টে অক্ষরে একটা স্ট্রাকচারকে আমি কি বলবো, একটা গণ। এবারে যে 3টে অক্ষর দেখুন একটা ক্রমেই আছে, লঘু 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 একটা ক্রম, তো এটা যেরকম 3টে অক্ষর আছে সেরকম একটা নির্দিষ্ট ক্রমেই আছে, প্রথমে লঘু আছে, তারপরে লঘু আছে, তারপরে লঘু আছে। এটা একটা পার্টিকুলার ক্রমকেও মেনটেন করছে, তাই তো। এখানে যেরকম 0 0 1 একটা ক্রম, 0 1 0 একটা আলাদা ক্রম, সেরকমই লঘু 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 এটা একটা ক্রম, লঘু লঘু গুরু এটা একটা অ্যানাদার ক্রম, এটা অন্য একটা ক্রম। তাহলে এক একটা, এই যে 3টে করে নিয়ে একটা করে ক্রম তৈরি করলাম বা একটা গ্রুপ তৈরি করলাম, সেটাকে আমরা কি বলবো, এখানে ছন্দের পার্সপেক্টিভে কি বলবো, গণ। গণ। কি বলবো, গণ। তাহলে মোট কটা গণ আছে আমাদের, 8টা গণ, তাই তো, 8টা গণ। এবারে 8টা গণকে আমি কিভাবে বলবো, দেখুন কিছুই না, মানে 8টা গণের নাম এবং ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি, বৈশিষ্ট্য মানে ক্রম, আর কিছুই না। মনে রাখা খুব সহজ, একটা সূত্র আছে। কি সূত্র, য় মা তা র জ ভা ন স ল গম। দেখুন এখানে কি, জাস্ট এখানে প্রথম 3টেকে নিন, 3টে করে নিয়ে নিয়ে যে, মানে তো ব্যাপারটা কিরকম, য় মা তা এটা একটা ক্রম, ঠিক আছে, য় মা তা এটা একটা ফর্ম। নেক্সট ফর্ম কি, মা তা র। নেক্সট ফর্ম কি,
তা তার আচ্ছা জ ইয়মা তারা, ঠিক আছে, এটা রা হবে, তারা জ। জ নেক্সট ফর্ম কি? রা রা জ জ ভা ভা। নেক্সট জ ভা ন জ ভা না। নেক্সট ভা ন স ভা না সা। নেক্সট ভা ন স নেক্সট হচ্ছে ন স ল ন স ল সরি ন স ল। নেক্সট স ল স গ ল গম। গম। খেয়াল করে দেখুন কটা কটা ফর্ম হয়েছে আমাদের, কটা স্ট্রাকচার পেয়েছি আমরা। 1 2 8টা হয়েছে এখানে। তাহলে এটাই হচ্ছে আমাদের 8টা গণ। হ্যাঁ ঠিক আছে, তাহলে প্রথম গণের বৈশিষ্ট্য কি? মানে এই যে প্রথম অক্ষর যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে গণের নাম। তাহলে প্রথম গণের নাম কি? জগণ। জগন। দ্বিতীয় গণের নাম কি? জগন ও মগন। মগন তৃতীয় গণের নাম কি? মগন মগন। তো পরপর বলে যান, এরকম গণের নামগুলো বলে যান। তগন তগন। রগন রগন। জগন, জগন। ভগন ভগন। নগন। সগন। তাহলে মোট 8টা গণ। এবার এই যে 8টা গণের বৈশিষ্ট্য কি, মানে কোন ক্রমে মানে লঘু গুরু অক্ষরটা কোন ক্রমে আছে, কিছুই না, জাস্ট ইয় মা। তাই এখানে দেখুন কোনটা লঘু, ইয় হচ্ছে লঘু, মা হচ্ছে গুরু, তা লঘু গুরু। গুরু গুরু। তাহলে আমাদের লঘু গুরু গুরু লঘু এখানে গুরু কোথায় গুরু। আছে? না কি লঘু বা গুরু এখানে গুরু কোথায়? বুঝলাম না দেখুন এখানে জাস্ট গণের নামটা জানলাম, এবারে গণের নাম আচ্ছা জানলে মা তো হবে না। মায়ের সাথে ইয়গণের বৈশিষ্ট্য বলতে কি? ইয়গণ মানে 3টে অক্ষরের ক্রমটা আছে কিভাবে, আচ্ছা লঘু গুরু কোন ক্রমে আছে, সেটা লঘু হতে আচ্ছা, পারে, লঘু গুরু হতে পারে, বা গুরু লঘু গুরু। গুরু মিশিয়ে হতে পারে। লঘু লঘু গুরু গুরু এটাই ক্রম। হুম, তাহলে লঘু গুরু গুরু আমরা কোথায় পেয়েছি? এখানে। লঘু গুরু লঘু গুরু গুরু 0 হলে 1 কোন গণ হবে? ইয়গণ। জগন এইভাবে গণের নাম সব ঠিক হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। প্রত্যেকে স্পষ্ট হয়েছে? হ্যাঁ আচ্ছা, এইভাবে প্রত্যেকটা গণ দেখে নিন তাহলে। মা তার, তাহলে মগণ বলতে কি? এটা হবে তাহলে গুরু গুরু লঘু গুরু গুরু লঘু, তাহলে মগণ কই? গুরু গুরু লঘু, এটা হচ্ছে মগণ। গুরু গুরু লঘু, হ্যাঁ এটা মগন। মগণ। আচ্ছা নেক্সট তারা জ, তগণ। তগণ বলতে তাহলে কি দাঁড়াচ্ছে? আচ্ছা এখানে ভুলে গেছে, দাঁড়া, ইয়মা তারা জভা, না ঠিক আছে, ঠিক আছে। রাজভা দাঁড়া, দাঁড়া। ইয়মা তারা রাজভা, তারা মা, এটা মা তারা, সরি ভুলে গেছে আমাদের, এটা আকার ছিল। তাহলে গুরু গুরু গুরু, মগন মানে হচ্ছে গুরু গুরু গুরু, 3টেই গুরু, তাই না? তাহলে মগন মানে হচ্ছে এইটা লাস্ট, গুরু গুরু গুরু। নেক্সট তারপরে হচ্ছে গুরু গুরু লঘু, গুরু 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 লঘু। লঘু, মানে সেটা আগেরটা। হচ্ছে তগন তগন তগন। আগেরটা। নেক্সট তারপরে রাজভা, হচ্ছে রগণ। হ্যাঁ গুরু লঘু গুরু, গুরু লঘু গুরু। গুরু গুরু রগণ। লঘু গুরু, এটা গুরু লঘু গুরু, এই যে এটা হচ্ছে রগণ। নেক্সট রগন। নেক্সট হচ্ছে লঘু গুরু লঘু। লঘু জগণ। গুরু লঘু, লঘু গুরু লঘু, জগণ, তাই তো? জগন। নেক্সট তারপরে হচ্ছে গুরু লঘু লঘু, গুরু লঘু লঘু, কি গণ এটা? ভগণ। ভগন। হুম। নেক্সট তারপরে লঘু 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 নগন। নগণ। নেক্সট তারপরে গুরু সরি লঘু 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 গুরু, গুরু। লঘু লঘু গুরু, গংটা হচ্ছে হ্যাঁ, গুরু, এটা গুরু হচ্ছে সারা। সগন লঘু সগণ। লঘু গুরু হচ্ছে সগণ। সগণ। সগন। তাহলে 8টা গণ কিভাবে হলো জানা বোঝা গেছে? 8টা গণ স্পষ্ট হয়েছে সবার? হুম এবারে তাহলে দেখুন, এই যে বলছিলাম এই যে লক্ষণগুলো বলতে কষ্ট হচ্ছে আমাদের, মানে এই যে 12টা বলতে হবে, আমরা কি করতে পারি? 3টে করে নিয়ে 3টের যে ক্রম, তার জায়গায় একটা করে গণের নাম ইউজ করলেই হবে। তাহলে মোট কটা অক্ষর আছে এখন আমাদের? 12টা অক্ষর, তাই তো? তাহলে 12, এই যদি আমাকে বলা হয় বংশস্থ ছন্দের বৈশিষ্ট্য বা ডেফিনেশন বলুন, তাহলে আমি যেটা বলছিলাম এই 4টে যে গণ 12 বলে দেবো।
12টা অক্ষর বলছিলাম, তার জায়গায় আমি 4টে গণের নাম বলে দিলেই হয়ে যাবে এখন। তাহলে লঘু গুরু লঘুটা কোন কোন গণ হচ্ছে? প্রথম যেটা আছে লঘু গুরু লঘু, 3টে নিয়ে লঘু গুরু লঘু কোন গণ ছিল আমাদের? লঘু গুরু লঘু জগন, তাই তো? তাহলে আমরা জগন স্যার। তাহলে কি বলবো? জগন। প্রথমে জগন, তারপরে গুরু তারপরে গুরু লঘু কোন গণ? গুরু লঘু লঘু, তাই তো? কি ছিল আমাদের এখানে? গুরু লঘু লঘু ভ গুরু ঘন। গুরু লঘু, সরি, গুরু গুরু লঘু কোন না গণ? সরি গুরু তগণ, তাই তো? গুরু গুরু লঘু তগণ, তাই তো? তা রাজ হ্যাঁ হ্যাঁ। তগণ, তাহলে তগণ। নেক্সট লঘু গুরু লঘু। গুরু গুরু লঘু হলো লঘু গুরু লঘু। ওটাও লঘু গুরু লঘু কোন গণ? জগন। জগণ। নেক্সট গুরু লঘু গুরু। গুরু লঘু গুরু। গুরু লঘু গুরু কোন গণ? গুরু লঘু গুরু রগণ, তাই তো? রগন রগন হ্যাঁ। তাহলে আমার এখন বলতে ইজি হচ্ছে জিনিসটা আরো, যে বংশস্থ ছন্দ বলতে যদি একটি পাদে 12টি অক্ষর কোন ক্রমে থাকে? প্রথমে জগন, তারপরে তগন, তারপরে জগন, তারপরে রগন। দেখুন লক্ষণটা সেভাবেই বলা হচ্ছে, যতৌ তু বংশস্থম উদীরিতম জরু। যতৌ মানে প্রথমে জ, তারপরে ত, তাকে আমরা কি বলবো? বংশস্থম উদীরিতম বলতে তাকে বংশস্থ বলা হয়। উদীরিত মানে বলা হচ্ছে, বংশস্থ বলা হবে। প্রথমে জ, তারপরে ত, তারপরে জ, তারপরে র। জ ত জ র এই ক্রমে থাকলেই সেটাকে আমরা কি বলবো? জ ত বংশস্থ। জ র। দেখুন আমি কি বলছিলাম, যেখানে আমাকে 12টা অক্ষর বলতে হচ্ছিল এরকম, এই লঘুটাকে আমি লয় বলি আর গয় বলি, মানে যেটা 12বার বলতে হতো সেটাকে আমি মাত্র 4টে শব্দে বলে দিচ্ছি, জ ত জ র। এইভাবে হ্যাঁ, ভুজঙ্গ এটা তো- প্রজাতির ক্ষেত্রেও তাই। ভুজঙ্গ প্রজাতিও তাই। দেখুন ভুজঙ্গ প্রজাতি সবগুলো একই আছে, লঘু গুরু গুরু, লঘু গুরু গুরু, লঘু গুরু গুরু, লঘু গুরু গুরু, মানে গণগুলো একই আছে। তাহলে কি গণ আছে? লঘু গুরু গুরু কি গণ আছে? য় মাতা ইয়গণ, তাই তো? লঘু গুরু গুরু তাহলে কোন গণ? ইয়গণ। তাহলে 4টেই ইয়গণ। ওই জন্য কি বলা হচ্ছে দেখুন, ভুজঙ্গ প্রয়াতম ভবেৎ ইয়ৈশ চতুর্ভিঃ, মানে 4টেই ইয়গণ। আচ্ছা, তাহলে ছন্দের বিষয়ে আপনাদের একটা মানে আশা করি স্পষ্ট ধারণা হয়েছে সবার। স্যার এখানে 12টা অক্ষর আছে বলে, যদি এখানে আপনি যেটা বলছিলেন 20টা অক্ষর থাকে, তাহলে তো লাস্টে তো ওই 20কে ভাগ করা যাবে না 3 দিয়ে। সেই তখন ওই ক্ষেত্রে- 18টা হচ্ছে তো, মানে আমরা হ্যাঁ। মানে 6টা গণ পাচ্ছি, আর হুম। যে দুটো পড়ে থাকছে সেই দুটোকে আমরা ওই মানে জাস্ট লঘু গুরু ল এবং গ দুটো দিয়ে বলে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, মানে পড়ে থাকলে একটা অথবা দুটোই থাকবে, তাহলে একটা হুম। থাকলে ওই লঘু বা গুরুই থাকবে তো, তাহলে হ্যাঁ। এইভাবে বলা থাকবে। দেখবেন আপনি যদি অন্য ছন্দে যদি আমি দেখি, দেখুন আমি দেখাচ্ছি এক্সাম্পল। ধরুন 14টা আছে, এই বসন্ত তিলকে কটা আছে? 14টা আছে, তাই তো? দেখুন লক্ষণ বলা হচ্ছে কিভাবে, উক্তা বসন্ত তিলকা তভজা, মানে তগণ ভগণ জগণ, তারপরে জগণ, আবার জগৌ জগণ, তারপরে গ বলতে গুরুবর্ণ, আবার গ গুরুবর্ণ। আচ্ছা আচ্ছা। আচ্ছা এই যেটা আপনি টোটাল ভাবে শেখালেন ভেঙে, এটা এটা কি পাঠিয়ে দেবেন একটু? হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি তাহলে। আচ্ছা তাহলে প্রত্যেকের ছন্দের বিষয়ে একটা ধারণা হয়ে গেছে, ছন্দ জিনিসটা কি, আমাদের সংস্কৃতে বিশেষ করে কিভাবে ছন্দ বা কিভাবে হচ্ছে ইত্যাদি। কারো কোনো প্রশ্ন আছে এখানে? আপনাদের কি তারপরে হবে? স্যার, একটা হ্যাঁ, বলুন। শ্লোক, আমি যদি একটা কোনো মানে শ্লোক থাকে বা কিছু হয়, তাহলে ফার্স্ট আমাদের কাজটা কি হবে? বসে বসে ঘন্টা বা not গণ, ওই ছন্দটা বার করা, তারপরে হ্যাঁ, পড়া। ছন্দ বার করে। মানে ছন্দ এরকম নয় যে- নির্ণয়। আচ্ছা। এবার ছন্দ বার ইংরেজি করতে বাংলার গেলে ক্ষেত্রে- প্রথমে লঘু গুরু ব্যাপারটাকে সাজিয়ে নিতে হবে। হ্যাঁ মানে এই ক্রমটা জানতে হবে। মানে আপনি এখন প্রথমে কি জানবেন, আপনি যদি ছন্দের ডেফিনেশন গুলো জানেন, মানে এই ছন্দের অক্ষর ক্রমটা এই হয়, এই বিষয়টা যদি আপনার জানা থাকে, তাহলে আপনি
চেক মানে ক্রস চেক করে করে দেখলেন, ধরুন আপনি এখন 12টা অক্ষর আছে একটি করে পাদে, এরকম 5টা ছন্দ শিখেছেন। তাহলে আপনি এখন একটা এরকম শ্লোক পেয়েছেন যেখানে একটা পাদে 12টা অক্ষর পেয়ে গেছেন, মানে একটা পাদে 12টা অক্ষর আছে এরকম একটা মানে শ্লোক পেয়েছেন। তাহলে আপনি কিভাবে চেক করবেন? ওই যে 5টা ছন্দ যেটা আপনি পড়েছেন 12টা অক্ষরের, সেই 5টা ছন্দের যে বৈশিষ্ট্যগুলো মানে ক্রম যেগুলো আছে সেগুলো ওখানে ক্রস চেক করে করে দেখলেন, যেটার সাথে মিলছে তাহলে সেটা মানে ওই ছন্দেই আছে। এটা একটা হতে পারে, মানে এটা হচ্ছে আমাদের একেবারে খুব কি বলবো টেকনিক্যালি এটাই পদ্ধতি। আর আরেকটা যেটা হচ্ছে ধরুন একই অক্ষর সংখ্যা একটি পাদে, কিন্তু এই ধরুন আমি যদি এই দুটো শ্লোক যদি পড়ি, দুটো শ্লোক কিন্তু পড়ার স্টাইল পুরো আলাদা। মানে এই যে দুটো শ্লোক দেখলাম আমরা, ধরুন দুটো ছন্দ বংশস্থ দেখলাম, তার পড়ার স্টাইলটা কিরকম, এরকম শ্রিয়ঃপতি শ্রীমতি শাসিতুম জগৎ জগন্নিবাসো বসুদেব সদ্মনি वसन्ददर्शावतरन्तमम्बरात् হিরণ্যগর্ভাঙ্গভুবম মুনিম হরিঃ। কিন্তু ভুজঙ্গ প্রজাত অক্ষর সংখ্যা 12টা, আমরা জানি কিভাবে পড়তে হয়। না তাতো না মাতা না বন্ধুর না দাতা না পুত্র না পুত্রী, এটা আমরা জানি। দেখুন দুটো কিন্তু পড়ার সুরটা স্টাইলটা আলাদা। আমি এই শ্লোকটা ওই সুরে পড়তে পারবো না। শ্রী মানে হবে না, মানে ম্যানেজ করে পড়তে হবে, তাহলে মানে সে সুর একদিকে হবে, লিরিক্স অন্যদিকে থাকবে, দুটো জগৎ আলাদা হয়ে যাবে যদি আমি ওই সুরে পড়তে যাই। নতা তো না মাতা যেমন ভাবে পড়েছি সেইভাবে এটা পড়তে গেলে পারবো না আমি, মানে একটা সুর ওই সুরে হচ্ছে না, আমি টেনে টেনে পড়ছি, ব্যাপারটা এরকমই দাঁড়াবে তখন। তাহলে খেয়াল করে দেখুন, তাহলে এটাও আপনি করতে পারেন যে ভুজঙ্গ প্রয়াত ছন্দের শ্লোক আপনি পড়তে জানেন, আপনি কোনো একটা শ্লোক দেখলেন সেখানে 12টা অক্ষর আছে, আপনি জাস্ট এই সুরেই না তাতো না মাতা না বন্ধুর না দাতা, এই সুরে যদি ওই শ্লোকটা পড়তে পারছেন একদম ইজিলি, মানে কোনো রকম কিছু আপনাকে সুরের অ্যাডজাস্টমেন্ট কিছু করতে হচ্ছে না, তাহলে ডেফিনেটলি সেটা ভুজঙ্গ প্রয়াত ছন্দেই আছে। তাহলে এক হচ্ছে অক্ষর কাউন্ট করে ছন্দের ক্রম দেখে, আর একটা হচ্ছে যে স্টাইল বা যে সুরে আমরা যে ছন্দটা পড়ছি সেই সুরটা ওখানে অ্যাপ্লাই করতে পারছি কিনা, এটা দেখেও আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, তার মানে একটু আগে যেটা মানে সম্ভবত গৌরববাবু প্রশ্ন করেছিলেন যে ছন্দ আর সুর কি একই না, আমি এই মানে নতাতো না মাতা এটা অন্য সুরেও পড়তে পারি, প্রচুর সুরে পড়তে পারি, কিন্তু আমাদের মানে পরম্পরাগতভাবে এই সুরটাতে পড়া হয়, মানে ধরুন ভুজঙ্গ প্রয়াত ছন্দের শ্লোক এই সুরেই পড়া হয়, প্রসিদ্ধি আছে আর কি। এবারে সেক্ষেত্রে কি হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে যেমন কি হচ্ছে যে ধরুন আমি এই সুরটা কিন্তু 12টা অক্ষরের অন্য একটা শ্লোকে অ্যাপ্লাই করতে পারছি না, তার মানে এই সুরের সাথে কোথাও না কোথাও এই যে ক্রমটা আছে তার একটা কানেকশন আছে। যেমন যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই জিনিসটা, দেখবেন কোনো কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে স্ক্রিপ্ট যেটাই স্ক্রিপ্ট সেটাই ল্যাঙ্গুয়েজ, যেমন বাংলার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ বাংলা, স্ক্রিপ্টও বাংলা, তাই তো, ল্যাঙ্গুয়েজ এবং স্ক্রিপ্ট দুটোই একই। কিন্তু হিন্দির ক্ষেত্রে স্ক্রিপ্ট দেবনাগরী, ল্যাঙ্গুয়েজ হিন্দি, অর্থাৎ কোথাও কোথাও গিয়ে দেখছি যে স্ক্রিপ্ট এবং ল্যাঙ্গুয়েজ দুটো একই, দুটোর একটা কানেকশন রয়েছে, আর কোথাও কোথাও গিয়ে দেখছি যে স্ক্রিপ্ট এবং ল্যাঙ্গুয়েজ দুটোর কানেকশন নেই, স্ক্রিপ্ট আলাদা ল্যাঙ্গুয়েজ আলাদা। ঠিক সেরকমই আমরা কিছু কিছু ছন্দের ক্ষেত্রে দেখব যে সুরের সাথে সেই পার্টিকুলার ছন্দের একটা কানেকশন আছে, আবার কিছু কিছু ছন্দে গিয়ে দেখবো সুরের সাথে ছন্দের কানেকশন নেই। এবারে মেইনলি এটা আমরা দেখবো সেখানেই যেখানে অক্ষর সংখ্যাটা কম, অক্ষর সংখ্যা কম মানে একটি পাদে যখন অক্ষর সংখ্যা কম হবে, আপনারা নিজেরা জাস্ট কল্পনা করুন একটু, এই যে লঘুগুরুর যে ক্রমটা, এই ক্রমে যদি আমি 8টা বা 10টা পর্যন্ত অক্ষর নিই, তাহলে যে ক্রমেই হোক সুর কিন্তু চেঞ্জ খুব একটা হবে না, একই সুরেই পড়বো আমরা, কেন অক্ষর সংখ্যা যখন কম তখন সেখানে একটা পার্টিকুলার সুর, একটা লিরিক্স একটা পার্টিকুলার সুরে বসবে না, মানে ওই ক্রম চেঞ্জ হলেও সুরটা একই থাকছে, পড়ার স্টাইলটা একই রকম থাকছে, অর্থাৎ সুর সেখানে খুব একটা মানে কি বলবো মানে
আলাদা করে কোনো তাৎপর্য বহন করছে না। যেমন এই দেখুন, অক্ষর সংখ্যা যত বাড়বে, 12, 13, 14 যত হবে এরকম, তত কিন্তু দেখবেন একটা পার্টিকুলার শ্লোক ওই মানে একটা নির্দিষ্ট সুরেই হচ্ছে, মানে ওই সুরে যদি আমি ওই সুরটাকে ওই ছন্দেই অ্যাপ্লাই করতে পারবো, অন্য ছন্দে পারবো না। তখন কিন্তু মনে হবে যেন সুর এবং ছন্দ দুটোর মধ্যে একটা কানেকশন হয়ে আছে। কেন না, আমি ওই একই সুরটাকে অন্য ওই একই অক্ষর সংখ্যা, কিন্তু একই অক্ষর সংখ্যা বিশিষ্ট অন্য ছন্দে অ্যাপ্লাই করতে পারছি না। যেমন এই দেখালাম ভুজঙ্গ প্রয়াত। ভুজঙ্গ প্রয়াত আমরা যে সুরে পড়ছি সেই সুরটাকে আমি বংশস্থ ছন্দের শ্লোকে অ্যাপ্লাই করতে পারছি না। তাহলে এই যে ইন্টারকানেকশনটা, সেটা সুর এবং ছন্দের ইন্টারকানেকশন আছে, কিছু কিছু ছন্দে আছে, কিছু কিছু ছন্দে নেই। মানে ব্যাপারটা যদি আরো সহজ করে বলা যায়, এখন ভুজঙ্গ প্রয়াত ছন্দের শ্লোক আমি ধরে নিচ্ছি আমি 20টা সুরে পড়ছি ও 10টা সুরে পড়তে পারি, কিন্তু ভুজঙ্গ প্রয়াতের জন্য ওই যে পার্টিকুলার সুরটা ইউজ করছি, না তা তো না মাতা, এই সুরটা আমি কিন্তু বংশস্থে অ্যাপ্লাই করতে পারছি না। অর্থাৎ ওই পার্টিকুলার সুরটা ভুজঙ্গ প্রয়াতেই করতে হবে। মানে ব্যাপারটা এরকম, ছন্দের ক্ষেত্রে একাধিক সুর করতে পারি, কিন্তু একটা সুর আমি একটা ছন্দে অ্যাপ্লাই করতে পারছি, অন্য ছন্দে না। নতা তো না মাতা আমি 10টা সুরে পড়তে পারি, কিন্তু 10টার মধ্যে ওই যে একটা সুর, সেটা আমি মানে ওই ভুজঙ্গ প্রয়াতেই অ্যাপ্লাই করতে পারবো, অন্য ছন্দে পারবো না। মানে ওই 10টা সুরই আমি অন্য কোনো ছন্দে অ্যাপ্লাই করতে পারবো না, তাই তো? 10টা সুর না, আমি ওই 10টা সুর হয়তো, বা ওই যে 10টা সুরের মধ্যে যে একটা সুর, এই যে নতা তো না মাতা, এটা ভুজঙ্গ প্রয়াতের জন্যই অ্যাপ্লিকেবল, অন্য ছন্দে আমি অ্যাপ্লাই করতে পারছি না। মানে 12টা সেটা অক্ষর আমরা আছে, অন্য ছন্দে অ্যাপ্লাই করতে পারছি না। মানে আমরা সেটা কোনো একটা বই দেখে আমরা কি করে বুঝতে পারবো যে তাহলে কোন সুরটা ইউজ করবো? সেটা কি প্র্যাকটিসের পর তারপরে? প্র্যাকটিস বলতে ব্যাপারটা কিছু এই যে আমরা ধরুন আমরা আসলে কি শিখবো এখানে, ধরুন বংশস্থ ছন্দের শ্লোক কোন সুরে পড়তে হয়, ভুজঙ্গ প্রয়াত ছন্দের শ্লোক কোন সুরে পড়তে হয়, আমরা তো একটা করে নির্দিষ্ট যে প্রসিদ্ধ যে সুর সেই সুরেই শিখবো আমরা। তো আচ্ছা, এখন ওই সুরটা 12টা অক্ষর আমি দেখছি একটা শ্লোকে, 12টা অক্ষর একটা পাদে যখন আছে, আমি এখন 12টা অক্ষর আছে একটি পাদে, এরকম 5টা ছন্দের সুর শিখেছি। তাহলে 5টা সুরের মধ্যে আমি কোনো একটা সুর অ্যাপ্লাই করবো, মানে 5টা অ্যাপ্লাই করে দেখবো কোনটা যাচ্ছে, যে সুরটা যাচ্ছে তাহলে ওটা ওই ছন্দে আছে। এবার বুঝতে পারছি। এভাবে আমি ছন্দ নির্ণয় করতে পারি। আর একটা উপায় হচ্ছে ওই অক্ষরের ক্রম দেখে, ছন্দের বৈশিষ্ট্য জেনে ওই ক্রমটা ওখানে মিলছে কিনা এটা দেখে করতে পারি। সহজ উপায় হচ্ছে এই সুরটা ভালো করে রপ্ত করে নেওয়া, কারণ সুরটা যদি রপ্ত হয়ে যায়, আপনাকে আর এত এই মাথা ঘামানো যে এই ছন্দের ক্রম দেখতে হবে, গণ দেখতে হবে, লঘু গুরু ক্রম দেখা ইত্যাদি, এই বিষয়গুলো আর থাকছে না। শুধুমাত্র ওই সুরটা আমি জাস্ট চেষ্টা করছি ওই শ্লোকে যদি এই সুরটা যাচ্ছে, তাহলে ওটা ওই ছন্দেই আছে। খুব সহজ। ঠিক আছে, এবার আপনাদের যেটা কাজ থাকবে, এতদিন আপনারা সব ওই ভয়েস রেকর্ডিং পাঠাচ্ছিলেন, এবার একটু খাতা পেন নিয়ে বসতে হবে। বেশি কিছু না, মানে একটা মাত্র শ্লোক দেব, একটা শ্লোক আপনারা এই ছন্দ, মানে এই ছন্দ না, আপনারা একটা শ্লোকের লঘু গুরু নির্ণয় করবেন আর গণ নির্ণয় করে দেখাবেন। আমি জাস্ট দেখাচ্ছি একটা এক্সাম্পল। দেখুন এই যে এখানে যেটা রয়েছে, দেখুন একটা এক্সাম্পল দেখুন, এই যেভাবে করা রয়েছে এখানে দেখুন। আচ্ছা, আর একটা জিনিস বলা হয়নি, লঘু গুরুর জন্য আমরা একটা চিহ্ন ইউজ করব, কেমন? আচ্ছা, একটু 1 মিনিট। তারা জভানুচলগম, দেখুন ঠিক যেভাবে এখানে করা আছে, এইভাবে একটা শ্লোকের এই উপরে নিচে আপনারা একটু এরকম স্পেস দিয়ে দেখে বুঝে শুনে সেভাবে একটা শ্লোকে খাতায় লিখে, জায়গা রেখে রেখে লিখে, যাতে এই জিনিসটা করতে পারেন উপর নিচে করে, সেইভাবে করে করবেন।
দেখুন এখানে যেভাবে করা আছে, ইয়র উপরে ইউ দেওয়া আছে, মানে এটা লঘু, এটা বোঝানোর জন্য। মা এটা স্যার গুরু, দেখতে তাই জন্য পাচ্ছি উপরে না, dash। দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, অন্য স্ক্রিন শেয়ার করা আছে। হুম। স্ক্রিনটা আসছে না তো। না না, আমাদের ওই আচ্ছা, মানে ওয়ার্ডটা শেয়ার করা আছে, 1 মিনিট। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? না হ্যাঁ স্যার, হ্যাঁ, এবার ঠিক এবার আছে। দেখতে পাচ্ছি। এবার দেখা যাচ্ছে হ্যাঁ তো? দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ দেখা দেখুন যাচ্ছে। এখানে যেভাবে করা আছে, দেখুন লঘুর জন্য হচ্ছে ইউ, আর গুরুর জন্য হচ্ছে এটা হাইফেন বা ড্যাশ চিহ্ন দেওয়া আছে। দেখুন লঘু, তার জন্য লঘু বোঝানোর জন্য ইউ, মা গুরু বোঝানোর জন্য উপরে একটা হাইফেন, এইভাবে করে দেওয়া আছে। আর গণ কিভাবে করব আমরা, 3টে করে নিয়ে একটা করে গণ, তো ওইটার জাস্ট একটা বোঝানোর জন্য দেখুন ইয়মাতা নিচে একটা ওই সেকেন্ড ব্র্যাকেট স্টাইলে দেওয়া আছে, ওটা একটা গণ একটা বোঝানোর জন্য 3টেকে নিয়ে, আর গণের নামটা দেওয়া আছে ইয়। দেখুন নিচেটা শ্লোকও করে দেওয়া আছে, ঠিক এইভাবে আপনারা এইভাবে করতে পারেন, ইজি হবে। দেখুন এ কো হি, আপনারা কি করবেন, একটা শ্লোক যদি দেওয়া হলো সেটার উপরে এরকম লঘু গুরুটা আগে নির্ণয় করে নেবেন, কোনটা লঘু কোনটা গুরু বোঝানোর জন্য চিহ্নগুলো দিয়ে দেবেন, দিয়ে 3টে অক্ষরের পরে এরকম মাঝখানে একটা দাড়ি দিয়ে দিলেন, লাইন টেনে দিলেন, ওটা একটা গণ বুঝিয়ে দেওয়ার জন্য গণের নামটা লিখে দিলেন। তাহলে এইভাবে আপনাদের একটা হোম টাস্ক থাকবে। স্যার আগেরটা একটুখানি দেখাবেন, এর আগে যেটা দেখাবেন। আগেরটা ওই যে গণের নামগুলো দেওয়া আছে ওইটা ওইটাই করা আছে। গণের নাম বোঝানোর জন্য আমাদের যে সূত্রটা আছে, মানে গণের নাম এবং প্রত্যেকটা গণের অক্ষর ক্রম দুটো বোঝানোর জন্য এই সূত্রটা। হ্যাঁ, আপনি ইয়মাতা, সবগুলোই একটুখানি মানে পাঠিয়ে দেবেন একটু গ্রুপেতে। আমি এই দুটো এখনই পাঠিয়ে দিচ্ছি, এবং যেগুলো করলাম আমি এটা এখনই পাঠিয়ে পাঠাবেন, আর যেটা আপনি শেখালেন ওই রগন ওই যেটা লেখাটা বিশ্লেষণ, যেটা দিচ্ছি। ক্লারিফিকেশন, ওইটাও একটু পাঠিয়ে দেবেন। তাহলে প্রত্যেকে স্পষ্ট হয়েছে। আর কোন শ্লোকটা করতে হবে, আমি একটা সহজই শ্লোক দেব, সেটা তাহলে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে প্রত্যেকের ছন্দ বিষয়ে আশা করি একটা স্পষ্ট ধারণা হয়েছে। হ্যাঁ, আপনি যে শ্লোকটা দেবেন ওটা বাংলা স্ক্রিপ্টেও দেবেন একটু। একদম বেশ, তাহলে ঠিক আছে। স্যার একটু একটা কথা বলার আছে। আমি বলুন। লাস্ট 2টো ক্লাস করতে পারিনি। আচ্ছা, তো হোমওয়ার্ক গুলো আমার এখনো দেওয়া হয়নি। আমি যদি একবারে সব কটা হোমওয়ার্ক করে পাঠিয়ে দিই, ওই ভয়েস রেকর্ডিং গুলো হবে কি? হ্যাঁ হ্যাঁ, আপনি পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, একটা কথা, একটা শ্লোকেতে আটকে ছিল, আমি লিখে দিয়েছিলাম ওই এতে, দাঁড়ান একটু বার করি। এই যে গঙ্গা স্তোত্রতে ওই 4 নম্বর শ্লোকটা কি করে পড়বো, একটু পড়ে দেবেন? 4 নম্বর শ্লোক? হ্যাঁ, ওই আচ্ছা, গঙ্গা ওটা কি স্তোত্র। মানে আপনাদের স্ক্রিপ্টের সাথে, মানে আপনাদের ওই বইয়ে যে আছে যেরকম স্ক্রিপ্ট, তার সাথে কি এখানে কিছু মানে আলাদা আছে কি? না না, আমি আলাদা যেটা নয়, মানে ওই মাতার গঙ্গে, মানে আমি না একটা সুরের সাথে করতে পারছি না, মানে আচ্ছা আচ্ছা, ওই তব জল আমি করেওছি, ওটা পাঠিয়েছি, ওটা দেখুন আমি বলছি, দেখুন একটু। হুম। তব জলমমলম येन নিপীতম পরমপদম খলু তেন গৃহীতম মাতর গঙ্গে ত্বয়্যো ভক্তঃ। এখানে হ্যাঁ, তারপরেরটা। কিল তং দ্রষ্টুম নয়মাশক্তঃ। এই জায়গাটাই আমি মেলাতে পারছিলাম না, মানে মানে একটু দেখুন, বুঝতে মেলানো পারছিলাম বলতে মানে না। মানে একটা জিনিস প্রত্যেকে খেয়াল করেছেন, মানে কোনো কিছু সুর, মানে আমরা যে সুরে যেটা পড়ছি সেই সুরটাকে যদি কি বলবো, মানে অ্যাজ ইউজুয়াল, মানে কোনো রকম কিছু একটা চেঞ্জ হচ্ছে না বা একেবারে স্মুথ লাগছে, সেটাকে মেনটেন করতে গেলে হ্রস্ব এবং দীর্ঘ এই দুটো একেবারে খুব নিখুঁতভাবে রাখতে হবে। এই দুটো হ্যাঁ, যদি আসলে একটু হ্যাঁ, এদিক ওদিক হয়ে যায়, তাহলে দেখবেন ওই সুরটা ঠিকঠাক হচ্ছে না। আসলে আমি তং নিজে আর দষ্টুমটা না উচ্চারণ করে ঠিক মতো গন্ডগোল হচ্ছিল একটু। হ্যাঁ, মানে কোথাও না কোথাও একটা হ্রস্ব দীর্ঘের সমস্যা হচ্ছে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি বারবার, যে যদি কোথাও দেখেন যে সুরটা ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না, মানে খুব স্মুথ যাচ্ছে না কোনো অংশে,
সেক্ষেত্রে এটাই বুঝবেন যে কোথাও হ্রস্ব দীর্ঘ একটা গন্ডগোল করছেন। মানে এর বাইরে আর কিছুই মানে অন্য কিছু সমস্যা হচ্ছে না ওখানে, শুধুমাত্র হ্রস্ব অথবা দীর্ঘ দুটোর মধ্যে কোথাও না কোথাও একটা সমস্যা হয়েছে। হ্রস্বকে দীর্ঘ করেছেন, না হলে দীর্ঘটাকে হ্রস্ব করেছেন। ঠিক আছে, তাহলে আমি ওই ছন্দের এগুলো পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে। বেশ, তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করব। বলুন। বলছি যে ওই গীতাতে ওই 20 নম্বর শ্লোক আর 21 নম্বর শ্লোক, ওখানে 20 নম্বর শ্লোকেতে মানে প্রথম অধ্যায়তে 20 নম্বর শ্লোকেতে 3টে লাইন আছে, তারপরে অর্জুন উবাচ দিয়ে 21 নম্বর শ্লোকটাতে একটাই লাইন আছে। এটা এটা হ্যাঁ, এটা কি ঠিকই, মানে এরকমই এটা? না আসলে ওটা দেখবেন কিছু কিছু বই এরকম পাবেন, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এটা শ্লোক শ্লোক বলতে আসলে আমরা যেটা আজকেই দেখলাম, মানে শ্লোক হচ্ছে একটা টেকনিক্যাল শব্দ। মানে টেকনিক্যাল, হ্যাঁ শ্লোক সেটা কিভাবে হওয়া উচিত, 3 লাইনের তো শ্লোক হতে পারে না, মানে 3 লাইন মানে আপনার সেটা একটা শ্লোক হিসেবে তো কাউন্ট হতে পারে না। না, শ্লোক মানে সেটা 2 লাইন মানে 32, অনুষ্টুপ ছন্দের শ্লোক মানে 32, হ্যাঁ হ্যাঁ, 32টা অক্ষরই হয়, তার বেশি। হুম হুম, আমি যে পিডিএফটা খুলছি দেখুন, এখানে দেখুন এটা এইভাবেই করা আছে। মানে এখানে কিভাবে করা আছে দেখুন, এখানে 3টে লাইন দিয়ে করা আছে। আসলে ব্যাপারটা হ্যাঁ কি, কিছুই না, মাঝখানে মানে, অর্জুন উপাচার অন্য একজনের ডায়লগ চলে আসছে, তো এতক্ষণ কাজ চলছিল ডায়লগ গুলো, হ্যাঁ এতক্ষণ ডায়লগ চলছিল সঞ্জয়ের সব, সঞ্জয়ের, হ্যাঁ, তো তারপরে হঠাৎ করে অর্জুনের ডায়লগ আসছে, তো হুম হুম, সেখানে ডায়লগটা শুরু হচ্ছে কি একটা শ্লোকের মাঝখান থেকে শুরু হচ্ছে। বুঝতে পেরেছি। সেটা বোঝানোর জন্য ওইভাবে লেখে যে ওটা ওই 20 তাহলে নাম্বারটা তো আগে লেখা 20টাকে হচ্ছে, পাণ্ডবতে, হ্যাঁ 20টাকে তো পাণ্ডবে পাণ্ডব দিয়ে আর আর 3টা হওয়া উচিত। হুম। হ্যাঁ, মানে যখন শ্লোক হিসেবে কাউন্ট করছেন তখন ঋষিকেশম এখান থেকে স্থাপয়া মেচ্যুতে এটা একটা শ্লোক। হ্যাঁ মেচ্যুত, হ্যাঁ এটা বোঝানোর জন্য এইভাবে লেখা হয়। ওটা তো একটা শ্লোক না, ওটা আসলে 20 নাম্বারটা একটা শ্লোককে ইন্ডিকেট করছে না, একটা ডায়লগের এন্ডিং হচ্ছে শেষ সেটাকে অবধি। ইন্ডিকেট করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, বেশ, তাহলে প্রত্যেকে তাহলে ছন্দের যে থিওরি যেটা হয়েছে আজকে, এটা প্রত্যেকে স্টাডি মেটেরিয়ালটা ভালো করে দেখবেন, সবাই একটু পড়বেন। মানে এখন একটু কঠিন আছে জিনিসটা, আমি খুব চেষ্টা করেছি আমার মতো বোঝানোর। এবারে আপনারা স্যার যদি আরেকবার স্টাডি মেটেরিয়ালটা দেখে নেন তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে। স্যার একটা কথা বলবো, মাঝে বলুন। মাঝে ওই ক্লাসের রেকর্ডিংটা দেখি আপলোড করা হয়, তো আজকের ক্লাসের রেকর্ডিংটা কি পাবো? হ্যাঁ হ্যাঁ, পাবেন তো, ওখানে ওখানে খোঁজ খবর নেবেন। ওটা তো কটা মাঝে দিন মধ্যে একটু পর ওখানে, বোধহয় পাওয়া যায়? ওটা একটু লেট করে আপলোড করে অফিস হ্যাঁ থেকে, মানে হ্যাঁ, একটু লেট হয়, কিন্তু পাবেন ওটা। আচ্ছা, মানে একটু মাঝে মধ্যে ওই মানে ওই নেক্সট উইকে ওয়েবসাইটে গিয়ে আজকেরটা পাওয়া যাবে, নেক্সট উইকে গিয়ে আজকেরটা পাওয়া যাবে। ঠিক আছে, আমি তো ওটা পাচ্ছেন, তার সাথে আমি মানে স্টাডি মেটেরিয়াল ভয়েস রেকর্ডিং সবই তো দেওয়া থাকছে, তো অসুবিধা হবে না খুব একটা। হ্যাঁ, আপনি যেটা ওই টোটাল মানে বিশ্লেষণ করে দিলেন, ওই টোটাল ওইটাও একটু পাঠিয়ে দেবেন, হুম, তাহলে সুবিধা। আমি পাঠিয়ে দিচ্ছি। হুম হুম, থ্যাংক ইউ স্যার। বেশ, তাহলে শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, শুভরাত্রি, হ্যাঁ। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। জি।